স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৫৫৪তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, আছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমার হাতের বামে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের বা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কেমন করবে এই রাজনৈতিক দল বা রাজনীতির সমীকরণই বা নতুন কি দাঁড়াবে। এই দল যখন গঠিত হচ্ছে তখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ঠিক নিরপেক্ষ ভূমিকাটা অন্তর্বর্তী সরকার দিন দিন একটা সন্দেহজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জায়গাটির সমাধান কীভাবে হবে আলোচনা করব। সেনাপ্রধানের সতর্ক বার্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন। স্টুডিও আলোচনা শুরু করতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। বলছিলাম যে ৭ বছর পর অন্যতম বড় দল বিএনপির একটি বর্ধিত সভা ছিল এবং এই বর্ধিত সভা এমন সময় হলো যখন সামনে নির্বাচনের ডামাডোল এবং নির্বাচন নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে গত ১৫-১৬ বছরের চরম দমন নিপীড়নের পরও বিএনপি আজকে একটি যে সুশৃঙ্খল এবং যে একটি চমৎকার অনুষ্ঠান পরিবেশন করলো, এর মধ্য দিয়ে বিএনপিও বলছে তাদের নির্বাচনী যাত্রা শুরু হলো। আপনি পুরোপুরি এই অনুষ্ঠানটাকে এবং বিএনপির যে নির্বাচনী যাত্রা কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি মনে করি এটা একটা শুভ সূচনা এবং আজকের অনুষ্ঠান যথার্থই পুরো দলটাকে একেবারে একটা ইউনাইটেড স্টেজে নিয়ে আসছে। বিএনপি এখন বলতে গেলে সত্যিকার অর্থে দেশের ন্যাচারাল চয়েস, ন্যাচারাল অল্টারনেটিভ। এবং আমার কাছে যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে তাদের যে ভবিষ্যৎধর্মী নেতা তারেক জিয়া যত শীঘ্র তিনি বাংলাদেশে ফিরে আসেন ততই কিন্তু বিএনপির উপর মানুষের যে একটা লিডারশিপের আস্থা সেটা বাড়বে। আর যত উনি ডিলে করবেন ততই কিন্তু দেশে একটা অনিশ্চয়তার সম্ভাবনা রয়েছে। তবে এই যে আওয়ামী দুঃশাসন, আমাদের সাধারণ মানুষদের অনেক আশা রয়েছে বিএনপির উপরে। যেমন সবচেয়ে বড় আমরা আশা করি যে এই যে ১৫ বছর দেশে গণতন্ত্র এবং প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করা হয়েছে, সেখানে যে আওয়ামী লীগের মতো একটা, আমি তো সবসময় আন্তর্জাতিক নিরাপত্তার একজন ছাত্র হিসাবে মনে হয়েছে এটা একটা সন্ত্রাসী দল। এটাকে আমার স্বাভাবিক পলিটিক্যাল পার্টি মনে হয়নি, স্পেশালি গত ১০ বছরে এর কার্যকলাপ এবং এই দেশটাকে যে একটা চূড়ান্তভাবে ভারতের করদ রাজ্যে পরিণত করা এবং শেষ পর্যন্ত ভারতীয়দেরকে আমন্ত্রণ জানানো এবং তাদের বাহিনী কোনো না কোনোভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, এই ধরনের যারা কার্যকলাপে লিপ্ত ছিল, আমার সর্বাত্মক আশা থাকবে, আমি দেখতে চাই বিএনপি যেন সে কোনোভাবেই এই দুর্বৃত্তায়ন দলকে বাংলাদেশের মাটিতে স্থান না দেয়। এই জায়গাটিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া আজকে বলেছেন যে বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত। এই জায়গাটিতে এটা তো খুবই সত্যি কথা আমার মনে হয়। ওই বিএনপির ক্যাসিনো সম্রাট গত কয়েক মাস ধরে সে কলকাতায় তার আবাসস্থল তৈরি করেছে। আওয়ামী লীগের এই যে হিন্দুত্ববাদী সমর্থক নেতার দল, তারাও ওইখানে আশ্রয় এবং তারা মিট করে পার্ক হোটেলে। এটা তো সত্যি কথা, একেবারে বের হয়েছে এবং কোটি কোটি টাকা তারা ঢালছে। একজন আমাদের প্রাক্তন নদী কমিশনের চেয়ারম্যান পরশুদিন এই কথাও বলেছে যে ২৫ লক্ষ নাম তার কাছে আছে এই যে আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডারের চেয়ারম্যান থেকে নিয়ে নানা রকমের নেতা, এবং এরা প্রত্যেকেই নোটোরিয়াস ক্রিমিনালস। এবং এই নদী কমিশনের চেয়ারম্যান মঞ্জুর সাহেবের মতো একজন দায়িত্বশীল অত্যন্ত সম্মানিত ব্যক্তির কাছ থেকে যখন এই ধরনের ওয়ার্নিং আসে যে অলিখিতভাবে এটা ৬০ লক্ষর উপরে হইতে পারে, তো এই জন্য আমার মনে হয় আগামী মাসগুলো বিএনপিকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে পারে, যেটা আমি মনে করি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে যে এই একটা ষড়যন্ত্র কুকটাপ হবে। ভারতীয়রা তাদের গোয়েন্দা বাহিনী বাংলাদেশে তৎপর রয়েছে এবং তারা নানাভাবে বিএনপির
ভিতরে একটা অনৈক্য সৃষ্টি করতে চেষ্টা করতে পারে, এবং সেখানে পররাষ্ট্রনীতি প্রসঙ্গে কিছু এত সেন্সিটিভ বিষয় রয়েছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আমাদের সাথে স্পেশালি চীনের এই তিস্তা ব্যারেজ প্রসঙ্গ, আমার মনে হয় বিএনপি এটা নিয়ে একটা অবস্থান নেওয়া উচিত। এতদিন তারা হয়তো অনেক নানা দায়িত্বে ব্যস্ত রয়েছে, তবে পররাষ্ট্রনীতির ব্যাপারে সুস্পষ্ট একটা মিত্রতার সম্পর্ক, আমাদের এই যে ফ্রেন্ডশিপ টু অল এই ধরনের পলিসি আমাদেরকে একেবারেই নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে। পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, এই যে বলছিলাম বিএনপির বর্ধিত সভা, বিএনপির নির্বাচনী যাত্রা শুরু, এই জায়গাটিতে অধ্যাপক এম শাহিদুজ্জামান বলছিলেন বিএনপিকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটু যুক্ত করতে চাই, গত 16-17 বছরে বিএনপিকে ভাঙারও কিন্তু কম চেষ্টা হয়নি। ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন। আসলে ধরেন আগে বিএনপি সম্পর্কে নানান রকম আলোচনা হয়েছে, কিন্তু আজকে তারা যে ধরনের একটা সুশৃঙ্খল আয়োজন করলো এবং তাদের নেত্রী এবং খালেদা জিয়া থেকে শুরু করে সর্বস্তরে যে একটা যোগাযোগ, এটা আমি খুব ইতিবাচকভাবে মনে করি এবং দলটাকে ধরেন একটা ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আজকের এই বর্ধিত সভাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আসবে এবং এটা একটা ধারাবাহিকতার অংশই মনে হয়েছে। কারণ গত কয়েক মাস ধরে দেখছিলাম 31 দফা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় কর্মশালা করছিলেন। কাজে তার প্রেক্ষাপটে সে ঢাকায় এরকম একটা বড় আয়োজন করে তারা তাদের শক্তিরও কিন্তু একটা জানান দিলেন। কারণ তাদের প্রায় 70টা জেলা কমিটি আছে, উপজেলাতে থেকেও আজকে প্রতিনিধিরা এসছেন। তো তার অর্থ হচ্ছে যে একটা রাজনৈতিক দল হিসাবে সর্বস্তরে যোগাযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মেসেজ, এবং জিয়া যেটা বলছেন খালেদা, প্রতিশোধ নয়, প্রতিশোধ দেওয়া যাবে না, কনস্ট্রাকটিভলি সামনে যাওয়ার যে মেসেজটা দিয়েছে, এটাও আমি মনে করি যে ইতিবাচক একটা মেসেজ। কারণ বাংলাদেশে ধরেন বিএনপি বড় একটা রাজনৈতিক দল, কাজে তাকে লিডারশিপ রোলটা প্লে করতে হবে এবং এখনকার প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক থাকা। কারণ এখনকার এই গত আন্দোলনেরও কিন্তু একটা মেসেজ হচ্ছে যে আগে যেভাবে চলেছে এইভাবে তো হবে না, সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই তো আজকে নতুন বাস্তবতা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি। তো কাজে এই জায়গাতে কি করে আরও ইতিবাচক থেকে সবাইকে ইনক্লুসিভলি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং আমাদের যে গণতন্ত্র বা টেকসই গণতন্ত্র সেদিকে যাওয়ার ক্ষেত্রে আমি শহীদ বললেন শুভ আরম্ভ বলা যায়। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন কর্মীদেরকে মোবিলাইজ করা। আজকে কিন্তু সারা দেশের নেতৃবৃন্দ যারা স্থানীয় পর্যায় থেকে শুরু করে কর্মী এবং যারা নেতৃবৃন্দ তারা সকলে এখানে ছিলেন। তো এটা একটা মোটা দাগে বলা যায় যে বিএনপির জন্য আজকে একটা খুব ভালো ইতিবাচক দিন। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে কোন জায়গাগুলোতে একটু মোটা দাগে সতর্ক থাকা উচিত বিএনপির বলে মনে করেন? সতর্ক যেটা বলবো সেটা বিএনপির জন্য এখন যে দায়িত্বটা বিএনপি অথবা যারাই আগামী নির্বাচনের মধ্যে দেশ শাসন করবে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু পরিবর্তিত হয়েছে। নতুন প্রজন্ম যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা এই গত জুলাই আগস্টে আত্মত্যাগ করেছে, তাদের আত্মত্যাগের যে স্পিরিটটা ছিল সেটাকে তো ধরে রাখতে হবে এবং সেটা কিন্তু হচ্ছে যে গত 15 বছর ধরে মানুষ যে গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত হয়েছিল, সে বঞ্চনাটাকে এখন অ্যাড্রেস করতে হবে ভবিষ্যতে যারা আসবে। তো কাজে সেখানে গণতন্ত্রের চর্চা, সেটা দলের মধ্যে বলেন, সরকারে বলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রত্যাশা মানুষের এবং সেই দিক থেকে আমি মনে করি যে বিএনপির একটা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা থাকতে হবে। দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে এখন অনেক রকম কথা আমরা শুনছি কিন্তু, এবং সেখানে একটা মধ্যপন্থী দল হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক চরিত্র, উদারনৈতিক চরিত্র এবং বিশ্বের সাথে আমাদের প্রতিবেশী সহ অন্যান্য দেশগুলোর সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অগ্রগতিকে সামনে নিয়ে যাওয়া, এই কাজটাও কিন্তু আগামী সরকারকেই করতে হবে এবং সেখানে বড় দল হিসাবে সম্ভাব্য সরকারে যাওয়ার যে শক্তি বিএনপির আছে, সেক্ষেত্রে বিএনপির উপর ওটা কিন্তু একটা বাড়তি দায়িত্ব আসবে এবং মনে রাখতে হবে যে এটা বাংলাদেশ, আমরা এমন একটা প্রেক্ষাপটে আছি, বলা হয় 2 বছর পরে আমরা এখনও 26 সালে আমরা একটা উত্তরণে যাব। এই উত্তরণে যাওয়াটা কিন্তু খালি একটা পলিটিক্যাল স্লোগান না,
এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড অনেকগুলো লিঙ্কেজ আপনাকে করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একটা বড় ধরনের সংস্কার প্রক্রিয়া লাগবে। এবং লাস্ট বলছি যেটা, এই যে তরুণ প্রজন্ম তারা মাঠেই নেমেছিল তো তাদের চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য, তো কর্মসংস্থান আপনি করতে হবে তরুণ প্রজন্মের জন্য, কিন্তু কাজে এটা না করে অন্য কাজ করা কিন্তু আমার মনে হয় না যথেষ্ট হবে। এবং এই কাজটা সহজ কাজ না, এবং সেটা করতে গেলে সত্যি সত্যি সুশাসনের মাধ্যমেই সামনে যেতে হবে। আবার আসবো আপনার কাছে। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এই যে বিএনপি বড় দল, বিএনপির দায়িত্ব, বিএনপির সতর্কতা, এবং এই প্রশ্নটা রাজনীতির মাঠে আছে, জনমানুষের মাঝেও আছে, তারেক রহমান কবে ফিরবেন? ধন্যবাদ আপনাকে। লাস্ট কমপ্লিট কোশ্চেনটার আগে আমি কিছু ব্যাপারে অবতারণা করতে চাই। তারেক রহমান আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি একটি সুন্দর, সঠিক, প্রয়োজনীয় সময়েই দেশে ফিরবেন, কোনো বাধা নেই, ফিরবেন খুব তড়িৎ গতিতেই। সঠিক, সুন্দর এবং প্রয়োজনীয় তিনটা শব্দ ব্যবহার করেছি, সময় ইনশাল্লাহ ফিরবেন। আমাদের আমাদের সমাবেশ নিয়ে একটু কথা হয়েছে, আমি আপনাকে একটা কথা বলবো। জীবনে অনেক সেমিনার দেখেছি, সিম্পোজিয়াম দেখেছি, গ্যাদারিং দেখেছি, বাট আই হ্যাভ নেভার সিন সাচ এ হাইলি ডিসিপ্লিনড সেমিনার, যেটার একটা মানে টোটাল অ্যামাউন্ট অফ পার্টিসিপেন্টস ওয়ার অ্যারাউন্ড 4,200 প্লাস ফ্রম অল দ্য উপজেলাস অ্যান্ড ফ্রম অল দ্য ডিস্ট্রিক্টস ডেলিগেশন। মিটিংটা গেটে ঢোকা থেকে শুরু করে দ্য লাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত, অ্যান্ড আপ টু দ্য এন্ড, ইনক্লুডিং দ্য লাঞ্চ অ্যান্ড দ্য ব্রেক টিফিন এট দ্য আফটারনুন, দেয়ার ইজ নো হিউ অ্যান্ড ক্রাই, নো সাউন্ড। এভরিবডি যেন একটা মন্ত্রের মতন চুপচাপ খানাপিনা করেছে, খানাপিনা সাপ্লাই হয়েছে, চেয়ারে বসেছে, মনোমুগ্ধকরভাবে বক্তব্য শুনেছে, একটু কোনো কন্টেস্টিং নাই, নো পার্সোনাল অ্যাটাক, নাথিং, জাস্ট হোয়াট উড বি গুড ফর দ্য পার্টি। নেতাকর্মীদের কাছ থেকে সেই সাজেশন এসেছে। তো আমাদের এই মিটিংয়ের আজকে নেট 6টা মেসেজ ছিল। দ্য নাম্বার 1, দ্য ফরেন পলিসির ব্যাপারে, উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ টু অল, বাট আমাদের ফার্স্ট স্লোগান বাংলাদেশ। সর্বপ্রথম দেখবো আমরা বাংলাদেশ, মিনস দ্য সেফটি, সিকিউরিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ বাংলাদেশ। এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল চিন্তাধারা আমরা ক্ষমতায় গেলে। নাম্বার 1। নাম্বার 2 যেটা ছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন অসুস্থ এবং রিয়েলি শি ইজ সিক। অসুস্থ অবস্থায় উনি অত্যন্ত অল্প কথায় সুন্দরভাবে সহজ ভাষায় মানুষকে বুঝতে দেওয়ার জন্য নেতাকর্মীদের দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, প্রতিহিংসার ঊর্ধ্বে উঠতে হবে সবাইকে, আমরা শান্তিময় একটা নতুন সমাজ ব্যবস্থা বাংলাদেশ গড়তে চাই। উনি পরিষ্কারই মেসেজটা দিয়েছেন। এটা একটা আমাদের বিরাট মানে বক্তব্য যেখানে এসেছে। ষড়যন্ত্র চলছে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ষড়যন্ত্র এখনও চলছে দেশে বিদেশে বসে, যাতে করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে মানে পরিণত করা যায়, যাতে করে আরেকটা সিকিমের মতন অবস্থা এই দেশে ঘটানো যায়। এই ধরনের একটা ষড়যন্ত্র উই আর হানসিং, এবং ওই ব্যাপারে হুঁশিয়ার থাকতে আমাদেরকে বলা হয়েছে। আরেকটা যেটা, সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে, দ্যাট ইজ এ মেসেজ ইন দ্য মিটিং। তার নিরপেক্ষতা হারাচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আর সবগুলিকে ঠিক করার জন্য যেটা সবচেয়ে বড় আবদার, সবচেয়ে বড় নির্দেশনা আমাদের নেতা জনাব তারেক রহমানের, এবং ফ্রম দ্য মাউথ অফ মোস্ট অফ দ্য মানে স্পিকার্স, আমাদের দলীয় যে বর্তমান ঐক্য, এটাকে 100% অটুট রাখতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে সামনের সকল বাধা বিপত্তি যাই আসবে আমাদের মোকাবেলা করতে হবে। কাজে আমরা দলগতভাবে আমরা অত্যন্ত মানে ইউনাইটেড। আর এই ইউনাইটেড অবস্থায় মেইন সাজেশন যে আমাদের বিএনপির যে বর্তমান ইমেজ, এটাকে ধরে রাখার জন্য জনগণ অসন্তুষ্ট হবে এরকম কোনো কাজ আমাদের কোনো নেতাকর্মী যেন আচার আচরণে, কথাবার্তায়, কর্মে যেন এরকম কোনো কিছু যাতে পরিলক্ষিত না হয়, যেই কাজে বা কর্মে, যেই বডি ল্যাঙ্গুয়েজে জনগণ অসন্তুষ্ট হবে, দ্য নাম্বারস অফ আওয়ার ভোটার্স উইল কাম ডাউন, এই ধরনের কোনো কাজ যাতে আমরা না করি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। নো মোর করাপশন টু বি ডান বাই দ্য ওয়ার্কার্স অফ বিএনপি, দ্যাট ইজ দ্য মেইন মেসেজ। এই কতগুলি মেসেজ আজকের মিটিংয়ে আমাদের দেওয়া হয়েছে আর কি। আরেকটা যেটা বলেছেন যে ছাত্রদের একটা কমিটি হয়ে রাজনৈতিক দল, একটা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের বিষয়টি একটু পরে বিস্তারিত আলোচনা আসবো। তো আমাদের ওইটাই হলো আমাদের মিটিং এর যেটা মেসেজটি আমি আপনাকে যেটা বললাম আর কি। আমাদের
এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আলোচনা হচ্ছিল যে বিএনপির সুশৃঙ্খল এবং গোছানো একটি বর্ধিত সভা 7 বছর পরে, এবং এই বাস্তবতায় বেশ কিছু বার্তাও এসেছে দলীয় প্রধানদের কাছ থেকে। এই বার্তাগুলোকে কীভাবে দেখছেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একত্রে চলা, আর আপনারাই বলছিলেন যে সাবধানতা, সামনের এই রাজনীতির পথটায় খুব সাবধানতা অবলম্বন করা। ধন্যবাদ তাইমুর, আপনাকে ধন্যবাদ, আমার 3 সিনিয়র আজকের খুব ব্রাইট ডিসকাসেন্ট এবং দর্শকদেরকে। আমি কিন্তু একটু ভিন্নভাবে দেখি। আমি বিএনপির সামনে খুব চ্যালেঞ্জ এবং বিপদ দেখি। কেন দেখি? কারণ বিএনপি যে 15 বছর ধরে একটা দল কিন্তু জনপ্রিয়। আপনি দেখেন 2014 সালেই কিন্তু বিএনপিকে এমনভাবে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই, অ্যাজ ইফ বিএনপি কোনো ধরনেরই নির্বাচনের সুযোগ পেলেই সে এককভাবে নির্বাচিত হয়ে যাবে, এ ধরনের একটা আশঙ্কা ছিল। তাহলে আপনার 14, 18, 24 এই যে 3 টার্ম, 3 টার্মেই বিএনপি একটা ভয়ের কারণ ছিল আওয়ামী লীগের জন্য, যে বিএনপির সুযোগ পেলেই একটা চান্স পেলে ইলেক্টেড হয়ে যাবে। তাহলে এটা একটা দিক, যে একটা লম্বা সময় ধরে বিএনপির এই হোপটা কিন্তু কখনো ড্রপ করে নাই। এখনো স্টিল হোপটা আছে যে বিএনপি এখন সবচাইতে পপুলার রাজনৈতিক দল। এবং যেটা বিএনপির কখনোই ছিল না, যেটা এই যে বকুল ভাই বললেন যে ডিসিপ্লিন, হুমায়ুন ভাই বললেন যে বিএনপি এত ডিসিপ্লিন। কারণ বিএনপির ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, যেহেতু এটা একটা মানে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টিগুলোতে ডিসিপ্লিন রক্ষা করা একটু কঠিন, ক্যাডার ভিত্তিক দলগুলোর ডিসিপ্লিন অনেক বেশি হয়। তো বিএনপি আসলে এত বেশি মানে চাপের মধ্যে ছিল, এত বেশি ত্যাগ, জেল, জুলুম, এত বেশি ইয়ের মধ্যে ছিল যে সে একটা ন্যাচারাল হার্ডেলস ফেস করে সে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে এবং একটা পোক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন আমি চ্যালেঞ্জটা কোথায় দেখি? সেই চ্যালেঞ্জটা দেখি যে এই যে আমরা যেটা বলি না, যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে প্রত্যাশা বিএনপির উপরে, প্রত্যাশার বিশাল চাপ, যেমন আপনি দেখেছেন যে 31 দফাটাকে কিন্তু বারবার বিএনপি ফোকাস করছে। আপনি যতই ফোকাস করছেন, মানুষের কাছে কিন্তু আপনি একটা দায়বদ্ধতাও তৈরি হচ্ছে যে আপনি 31 দফা বাস্তবায়ন করতে। 31 দফা এমন অনেক কথা আছে যেটা যদি আসলেই বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইরেকশনে যাবে। এখন এই 31 দফা বাস্তবায়ন হচ্ছে বিএনপির জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। কারণ আমরা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, 31 দফা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে কিন্তু এটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। এখন চ্যালেঞ্জের কথাটা কেন বলছি, সেটা হচ্ছে এতদিন বিএনপির প্রতি মানুষের দৃষ্টিটা ছিল একটা সিম্পেথির দৃষ্টি। খালেদা জিয়া জেলে, তারেক রহমান বাইরে আসতে পারছেন না, ওনার ভাই মারা গেছেন, উনি দেশে আসতে পারেন না, বিএনপি নেতারা নিজের বাড়িতে থাকতে পারেন না, দমন পীড়ন, এক ধরনের সিম্পেথি বিএনপির প্রতি ছিল। এখন যখন বিএনপির লোকেরা সবাই চলে এসেছেন, সবাই যখন মানে সমাজে দাপটের সাথে, প্রভাবের সাথে আছেন, এখন কিন্তু মানুষের দৃষ্টিটা আর সেই সিম্পেথির দৃষ্টিটা থাকবে না। এখন থাকবে হচ্ছে যে হ্যাঁ, তুমি যে কথা দিয়েছিলে, তোমার অবস্থা কি? এখন তাকে কিন্তু সে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবে, তার আগের কথাগুলোর সাথে কম্পেয়ার করবে, যে তুমি আগে নির্যাতিত ছিলে, এখন তুমি কি অবস্থায় আছো। এই জন্য আমি দেখি যে একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এটা কিন্তু আমি তারেক রহমানের মধ্যে দেখি, উনি কিন্তু বারবার বলেন যে সামনের নির্বাচন কঠিন হবে, যেখানে আমি দেখি বিএনপির সাধারণ নেতাদের কাছে কিন্তু অত কঠিন মনে হচ্ছে না। ওনারা মনে করছেন যে ইলেকশন, ওনারা কেন বারবার ইলেকশনের কথা বলছেন, যে ইলেকশন দিলেই তো ওনারা জয়ী হবেন। কিন্তু আমি একটু অন্যভাবে দেখি। আমি দেখি যে বিএনপির এবারে সবচাইতে বেশি দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে। প্রত্যেকটা আসনে আপনি দেখবেন 3জন 4জন করে নমিনেশন থাকবে, কারণ এটা প্রত্যেকেই ত্যাগ করেছে, প্রত্যেকেই একটা স্টেক তৈরি হয়েছে তার, যে আমিও তো নির্যাতন ভোগ করেছি। প্রার্থী বাছাই করতে গিয়ে এমনও হতে পারে যে তাদের পক্ষ থেকে একটা মানে দ্বন্দ্ব তৈরি হতে পারে, একটা বিদ্রোহী প্রার্থী তৈরি হতে পারে। আরেকটা কথা আমি একটা আগাম বলি, যে এটা যেহেতু আমরা এখানে আলোচনা করছি দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে নতুন রাজনৈতিক দলের যখন উত্থান ঘটবে, বিএনপির মধ্যে থেকে যারা নমিনেশন পাবে না, তারা চিন্তা করবে আমরা ওই দিকে গিয়ে একটা নমিনেশন পেতে পারি কিনা। অর্থাৎ বিএনপি যত সহজে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চিন্তা বা অনেকে মনে করছেন, শীর্ষ নেতারা কিন্তু অত সহজভাবে দেখছেন না, যার কারণে ওনাদেরকে আমি দেখছি যে ওনারা একটা স্ট্রেসের মধ্যে আছেন। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপিকে একটা কঠিন সতর্কতা, একটা চ্যালেঞ্জ তার সামনে আছে, এবং এই চ্যালেঞ্জটা যদি সে উতরাতে পারে, তার একটা জিয়াউর রহমানের পিরিয়ড তার সামনে আসতে পারে। আর যদি সে চ্যালেঞ্জটা উতরাতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একটা অভ্যুত্থান করে শিখে গেছে। এই যে পুলিশ মানুষকে পিটানোর যে সংস্কৃতি চালু হয়েছিল, এটা ফিরে আসতে কিন্তু আরো 10 বছর লাগবে। তো একটা সরকার যখন পুলিশ দিয়ে পিটাতে পারে না,
দেখেন আপনি দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই অন্তর্বর্তী সরকারের আমলে কি হচ্ছে, কালকে আমি দেখলাম প্রধান উপদেষ্টার মানে অফিসের সামনে 100-150 ছেলে বসে আছে। এটা তো আমি গত 15 বছরে আমরা দেখি নাই এটা, যে প্রধানমন্ত্রীর বাসভবনের বা অফিসের সামনে কোনো প্রসেশন হতে পারে। তো এখন আপনি কোনো প্রসেশনকে কিন্তু সেভাবে দমন নিপীড়ন করতে পারবেন না, আওয়ামী লীগ যেভাবে করেছে। বিএনপির পক্ষে এটা সম্ভব হবে না। ফলে বিএনপিকে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারেই পলিটিক্সটা করতে হবে, এবং এটা তার জন্য খুবই টাফ হবে আমি মনে করি। অনেক চ্যালেঞ্জিং তো বটে। যে এই আলোচনা আবার বিরতির পর ফিরছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনই। অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই যে যখন কথা বলছি, শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দল আগামী নির্বাচন বলে আগামী দিনের রাজনীতির মাঠে কতটা চমক দেখাতে পারবে বলে আপনি মনে করেন? আর মুজিবুর রহমান মঞ্জু একটি কথা বলছিলেন যে শেষমেশ এরকম কিছু হতে পারে কিনা, যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে একটি দল, অনেক দল থেকে এখানে অনেকের মানে এসে যুক্ত হতে পারে, এই ধরনের কোনো মানে সম্ভাবনা দেখেন কিনা? চমক দেখানোর সম্ভাবনাটা আমি মোটেও দেখি না, বরং এদের প্রত্যেকটা স্টেপেই এদেরকে স্ক্রুটিনি করা হবে, এবং অনেক ক্ষেত্রে আমার মনে হয় নির্মমভাবে স্ক্রুটিনি করা হবে। গাড়িতে চড়ছেন কেন, কোথায় গাড়ি পাইলেন, এ ধরনের সিচুয়েশনে দে উইল বি অ্যাবসলিউটলি ভ্যাবাচাকা খেয়ে যাবে। তবে আমার কাছে যেটা মনে হয় কি, যে এই যে 15 বছরের এই যে মারাত্মক একটা নৃশংসতা ছিল বাংলাদেশে, এর ফলশ্রুতিতে এইসব ইয়াং ছেলেগুলা যাদের চেয়ে আরও বয়সে বেশি, তারা অনেক বছর ধরে দেখে আসছে যে ভোট কীভাবে দিতে হয় এটাই তারা জানতে পারে নাই। তারপর দেখেন এইসব ছাত্রদের মধ্যে কিন্তু কিছু কিছু আমার মনে হয় মেয়েদের অনুপ্রেরণা কিন্তু একটা বিষয় যেটা আমরা নেগলেক্ট করি। আমি ইউনিভার্সিটিতে মাঝে মাঝে দেখতাম যে এই সায়েন্স ফ্যাকাল্টির সিরিয়াস স্টুডেন্টস, ছাত্রীরা পর্যন্ত ছেলেদেরকে উদ্বুদ্ধ করতো যে আমাদের দ্বারা। শেষে যখন ওই সংগ্রামটা আসলো, তখন তাদের যে অ্যানালিসিস খুবই শক্তিশালী ছিল, এবং যার কারণে তারা খুব সহজে একটা স্পন্টিনিটি পেয়ে গিয়েছিল। এখন কথা হইল কি, যে এই যে কেন তারা এই রাজনৈতিক দলের দিকে যাওয়ার স্পৃহা আসলো, আমার তো প্রথম রিয়াকশন হচ্ছে যে আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। কারণ আমি মনে করি এই বয়সে তাদের আরও পড়াশোনার দরকার, আরও বোঝার দরকার। ক্যারিয়ার বিল্ডিংয়ের সময়টা তারা এই ব্যাপক হারে অনেক ইউনিভার্সিটি কলেজের ছেলেরা মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে হয়তো এই পলিটিক্সের পিছনে দৌড়াবে, যেটা জাতির জন্য একটা বিরাট রিস্ক, এবং এই রিস্ক টেকিংটা মনে করি আমি ভালো হয় না। তবে যেটা আমার কাছে বাস্তবধর্মী মনে হয় কি, যে এই 15 বছরের এই অভিজ্ঞতার কারণেই এদের ভিতরে এই বিশ্বাসটা জন্মেছে যে ওল্ডার জেনারেশন উইল ডু নাথিং ফর আস, ওল্ডার জেনারেশন উইল সি দ্য কান্ট্রি, দেখবে যে তাদের চোখের সামনে দেশটা ধ্বংসের দিকে চলে যায়। এই দেশটা তো আমারই। দেখেন ওদের আমিত্ববোধটা এত বেশি অ্যারাউজ করছে। এখানে আমি আরও ইন্টারেস্টেড হই। আর এই নাহিদ ছেলেটার কথা যা শুনলাম, তাকে বলা হয় যে সে নাকি খুবই বাস্তববাদী একটা ছেলে, এবং সে এই যে পথ ছেড়ে চলে আসছে বিকজ ওর নিডটা খুব ফেল্ট হয়েছিল। এই ছেলের কাছ থেকে আমি যেটা আশা করি, এবং আমার এক্সপেকটেশন থাকবে যে ওল্ডার জেনারেশনের পলিটিক্স, এখন ধরেন বিএনপি আগামীতে যেই পথে যাবে, সেই পথে যেন আওয়ামী ইনফ্লুয়েন্স, আওয়ামী চিন্তাধারার রেশটুকু না থাকে, যেন ভারতীয় কর্তৃত্বের, ভারতীয় যে কৃতদাস বৃত্তির ধারণা, সেটা যেন এই আগামী দিনের শাসকদের মনে বা এদিক থেকে আমার মনে হয় এরা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে। আমি পজিটিভলি যদি চিন্তা করি, ছাত্রদের ইয়েটাকে আমি দেখব দুইটা এরিয়াতে কাজে দিতে পারে। এখন ছাত্রদের মধ্যে দুর্নীতি আসবে না, এরাও যে দুর্নীতি যাবে বলছি না, কিন্তু এরা একটা দুর্নীতির বিরুদ্ধে একটা শক্তিশালী নিবারক, ভারতীয় প্রভাব বলয়ে থাকার বিরুদ্ধে শক্তিশালী একটা নিবারক হিসাবে কাজ করবে। এবং যদি এরা পার্লামেন্টে কতগুলো সিট পায় বা এনি চান্স, তাইলে কিন্তু পার্লামেন্টে আমি আশা করব যে খুবই লাইভলি একটা পার্লামেন্ট হবে, যেখানে ইয়াঙ্গার জেনারেশন নির্ভয়ে মুখ খুলবে।
যাদের ভিতরে ওই ধরনের, এবং তাদের মধ্যে যদি এই সাহসী মেয়েরা থাকে, খুবই হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি ম্যাচিওর, তারা যদি পায়, এবং আমার কেন জানি মনে হয় যে এইসব ছাত্ররা কিন্তু ওই গড্ডালিকা প্রবাহের ছাত্ররা এই নেতৃত্বে আসবে না, আসবে ইন্টেলিজেন্ট ছাত্ররা যারা ধরে রাখতে পারবে, অর্গানাইজেশনাল স্কিলস ডেভেলপ করবে। আমি আশাবাদী হচ্ছি, কারণ আশাবাদী হওয়াটাই আমার কাছে ভালো লাগে, আমি আশাবাদী হতে চাই, এবং আমার মনে হয় ভবিষ্যতে এরা একটা জেনারেশন গ্যাপটাকে দূর করে দিবে। জি, হুমায়ুন কবির, এই যে অধ্যাপক শাহেদুজ্জামান বেশ আশাবাদী, আপনিও কি ঠিক একই রকম আশাবাদী কিনা? সাথে একটু যুক্ত করতে চাই যে এরকম একটি অভিযোগ আছে, কথা আছে যে নাহিদ ইসলাম যদিও পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এই অন্তর্বর্তী সরকারে ছিলেন, যারা এই ছাত্র জনতার এক কাতারে থেকে আন্দোলন করেছেন, সেই আসিফ মাহমুদ এখনও অন্তর্বর্তী সরকারে আছেন, মাহফুজ আলম আছেন, সেই জায়গায় ঠিক যে ক্ষমতায় থেকে পরোক্ষ মদদে দল করা, সেই দল সামনে এগিয়ে যাওয়া, নির্বাচনে অংশ নেবে, কতটা আসলে দিন শেষে মানে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা? ধন্যবাদ আপনাকে। আপনার শেষের অংশটার জবাব আমি পরে দেব, কিন্তু আপনি প্রথম যে জায়গায় শুরু করলেন সেটা দিয়ে আশাবাদ, আমি বলবো যে আমি আশাবাদী। তার কারণ হলো কেন এরা ক্ষমতায় আসলো, বা কি প্রক্রিয়া আসলো, বা কি পরিস্থিতিতে আসলো, এটা একটু কোথাও বোঝা দরকার। ধরেন বাংলাদেশে এটাকে আমি একটা জেনারেশনাল শিফট হিসাবে দেখছি। প্রজন্মান্তর, এক এক প্রজন্ম এক এক সময় ডিসাইড করে, তো সেই প্রজন্মের একটা ট্রান্সফরমেশন আমি হিসাবে দেখছি। এবং সেই হিসাবে এটা তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট থাকবার সুযোগ হয়েছিল, আমাদের প্রজন্মের পরে আমরা কিন্তু যেভাবে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম সকল, তখন একটা বিশুদ্ধ পরিশুদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সেটাই তো আমাদের মূল চেতনা ছিল, একটা আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। সেটা কিন্তু হয়নি আমাদের প্রজন্মের জন্য, আমরা পারিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, এটা সত্যি কথা, কিন্তু মুক্তিযুদ্ধের পরে এটাকে বাস্তবে সাধারণ মানুষের জন্য যে সুযোগটা তৈরি করা দরকার ছিল, সেটা আমরা পারিনি। সেটা গত 53 বছরে উই হ্যাভ ফেইলড, এটা আমরা মানি। এই প্রজন্মর উত্থানটা কিন্তু সেই প্রেক্ষাপট থেকেই আসছে। তারা কি বলছে? তারা বৈষম্যের বিরুদ্ধে, দল নামেই তো তাই। দ্বিতীয় হচ্ছে তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়বার কথা বলছে, দায়বদ্ধ সরকার ব্যবস্থার কথা বলছে। কাজে আপনি এই জিনিসগুলো যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু এটা যে তারা একটা নতুন ভিশন নিয়ে আসছে বাংলাদেশের জন্য, এবং এটাকে তারা নতুন বাংলাদেশ বলছে। তো সেই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের ট্রেডিশনাল কনসেপ্ট অফ দ্য রোল অফ দ্য স্টুডেন্টস, তা থেকে একটু বাইরে আমাদের আসতে হয়। এবং সেই ক্ষেত্রেই আমার ধারণা সেই প্রেক্ষাপটে এরা এই সরকারে যোগ দিয়েছে। এখন এটা তারা আজকে রাজনৈতিক দল করেছে, কোথায় যাবে আমি জানি না, সেটা শুভকামনা থাকলো। কিন্তু আমি শুধু একটু ইতিহাসের দিকে যদি আমাদের যাই, তাহলে কিন্তু আমি কিছুটা আশাবাদের জায়গা খুঁজে পাই। দৃষ্টান্ত দিই, 1946-এর তরুণ পাকিস্তানের পক্ষে, তার আইডেন্টিটির জন্য সে কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, এই দেশে 99%। তখনকার তরুণ। কিন্তু আপনি এবার যদি আসেন, এই তরুণই কিন্তু 52-তে ভাষা আন্দোলন করে যখন দেখলো যে পাকিস্তানের সাথে তাদের বনছে না, সেই তরুণরাই কিন্তু একটু ম্যাচিওর হওয়ার পরে কিন্তু 1954 সালে ভোট দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে ছাত্র নেওয়াজ সাহেব হারিয়ে দিয়েছিলেন। কিন্তু তরুণ কাহিনী, তরুণদের কাহিনী। এবার আসেন 70-এর দশকে, 69, 68, 69, 70, আমরা যখন ছিলাম তরুণ, আমরা পাকিস্তানের আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করা থেকে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত এই বাংলাদেশের, আজকে স্বাধীন বাংলাদেশের তৈরি হওয়ার এই প্রক্রিয়ার সাথে আমরা কিন্তু যুক্ত ছিলাম, আমাদের তরুণ। এবং ওই 70-এর নির্বাচনেও ডিসাইসিভ ভোট এই দেশে বা ম্যান্ডেট আসবার পেছনেও কিন্তু তখনকার তরুণে আমরা কাজ করেছি। তো কাজে এই গত 2টা বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন আমাদের আইডেন্টিটি প্রশ্নে, এখানে কিন্তু তরুণরা সরাসরি সম্পৃক্ত। তো কাজে আজকে যখন একটা নতুন বাংলাদেশের গল্প হচ্ছে, নতুনভাবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, একটা দায়বদ্ধ বা সরকার ব্যবস্থার বাংলাদেশ, একটা সুযোগের বাংলাদেশ, সেখানে এই তরুণ প্রজন্মের বক্তব্য মানুষ যদি গ্রহণ করে, আমি কি খুব আশ্চর্য হব? সেটা হয়তো সম্ভব না। এখন সেটা নির্ভর করে তারা কতটা তাদেরকে সামনে নিয়ে যেতে পারবে,
নির্বাচন প্রক্রিয়ার সাথে তো আন্দোলন আর নির্বাচন দুই রকম। তারপরে আরও থার্ড ফেজ আছে গভর্নেন্স, এটা আরেকটা ফেজ, এবং তাদেরকে একটা ফেজ তারা সাকসেসফুলি হ্যান্ডেল করেছে, বাকি দুইটা ফেজ তাদের সামনে আছে। যারা তারা যদি সফলভাবে করতে পারে, হু নোজ। ছোট্ট করে যে ক্ষমতায় থেকে, না ক্ষমতায় থেকে ধরেন এটা বাংলাদেশের ইতিহাসে এরকম এটা ইউনিক না, কিন্তু আমি মনে করি যে তারা তো ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেই তাদের অস্তিত্বের জানান দিয়েছে। কাজে আমার মনে হয় না তারা ক্ষমতাকে ব্যবহার করার প্রয়োজন পড়বে, যদি তারা তাদের বক্তব্যে শক্তিশালীভাবে এর সাথে তাদেরকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারে। জি, সর্দার সাখাওয়াত হোসেন বকুলি, যে নতুন বাংলাদেশের গল্প বলছি আমরা, সেই জায়গায় তরুণদের দল। এবার একটু সময় নেব, প্রথমবার সময় নেই। দ্য রিজন ইজ দ্যাট ছাত্রদের নতুন রাজনৈতিক দল করা বা দেশ শাসনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা আমাদের ছাত্র সমাজের না, শুধু সারা পৃথিবীর। আমরা বিভিন্ন ফরাসি বিপ্লব থেকে শুরু করে দুনিয়া কাঁপানো 10 দিন, রাশিয়ার বিভিন্ন বিপ্লবের দিকে বা আমেরিকান বিপ্লবের দিকে যদি আমরা তাকাই বা পড়ি, দ্য ইয়াং জেনারেশন হ্যাড এ ভেরি ডিপ রোল দেয়ার এভরি প্লেসে। হুমায়ুন সাহেব 46-এর কথা বলেছেন, ট্রু। তখন ইয়াং জেনারেশনই দে চান্টেড স্লোগান বৈষম্যের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, একটা মুসলিমদের সেপারেট ভূমির জন্য করেছে। 54-এর কথা বলি, আমি 52টা বলে নিই। 52 ভাষা আন্দোলন তো স্টুডেন্টরাই করেছে। 54-এ স্টুডেন্টরাই আন্দোলন গড়ে তুলে মুসলিম লীগ কাহিয়ে যুক্ত ফ্রন্টের সরকার হয়েছে। 62-এর আন্দোলন করেছে ছাত্ররা, হামুদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে ছাত্ররা করেছে। 69-এর গণ অভ্যুত্থানের রেজাল্ট কিন্তু 70-এ গড়ে তুলেছে আওয়ামী লীগ, মেজরিটি সিট পেয়েছে। মেজরিটি মানে ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে 70 ইলেকশন। 71-এর যুদ্ধ আমরা কিন্তু মুক্তিযোদ্ধা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বয়সের কতই বা আমাদের, সেই টকবগে জোয়ান আমরা যুদ্ধ করেছি। 90-তে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ছাত্ররাই করেছে। এতগুলি কথা বললাম একটা জিনিস বলার জন্য, বাট নান অফ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য পাওয়ার টু রুল দ্য স্টেট। দু একজন, তুহাল সাহেবের মতো দু একজন লোক গিয়েছে। ছাত্ররা সৃষ্টি করেছে, ক্ষমতার ভাগাভাগিতে যায় নাই। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি 52 ভাষা আন্দোলন আগে যখন পাকিস্তানের উর্দুর কথা বলেছে, উনি বলেছেন আসসালামু আলাইকুম। দ্যাট আসসালামু আলাইকুম ওয়াজ দ্য হিঞ্জ ফর ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, সেপারেট, আমরা তোমাদের সাথে থাকবো না। ক্ষমতায় কিন্তু যান নাই। এই ছাত্ররা যে এখন এসেই, যেটা আমার ভাই কিছুটা বলে ফেলেছিলেন, পরে থেমে গিয়েছেন, আমি মনে করি অফকোর্স আই রেসপেক্ট দেয়ার মুভমেন্ট। এবং আমরা গত 16 বছরে যে আগ্নেয়গিরিটার সৃষ্টি করে ব্যর্থ হয়েছিলাম অগ্ন্যুৎপাত ঘটাতে, সে অগ্ন্যুৎপাতটা আবু সাইদ মুগ্ধরা ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। আই মাস্ট গিভ দেম দ্য ক্রেডিট, বাট ইট ইজ নট অনলি দেয়ার ক্রেডিট। এটা সমস্ত জনতা তাদেরকে সমর্থন দিয়েছে। আমার এলাকা তো বহু লোক এসেছে ওই দিন 5 তারিখে। বাট ইভেন দ্যাট দে টুক দ্য লিডারশিপ, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, তারা করবো। বাট আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, এই যে ক্ষমতা চালানোর একটা মোহ ছাত্রদের ভিতরে ঢুকেছে, এতে কিন্তু আমাদের রেস্ট অফ দ্য স্টুডেন্ট জেনারেশন, দে আর নট গোয়িং টু সিট অন দেয়ার স্টাডি টেবল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু শিক্ষার বাইরে চলে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এখন আমাদের ক্ষমতার মুখে এসে যাচ্ছে। দেখেন, একটু শুরু করতে আজকেও কিন্তু ফুল নিয়ে তাদের মধ্যে বাইরাবেরি হয়েছে, গতকালও গন্ডগোল হয়েছে। জাস্ট মানে অ্যাট দ্য ভেরি স্টার্টিং পয়েন্ট দেয়ার ইজ এ কোয়ারেল। এই যে একটা জিনিস ঢুকে গিয়েছে এই পবিত্র ছেলেগুলির ভিতরে, যাদেরকে যে আমরা আশার আলো দেখি, তারা যদি গাইড হিসেবে থাকতো, তারা যদি চেকার হিসেবে থাকতো, তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, ডিপ স্টেট ওয়ার্ক করতো যদি, তাহলে কিন্তু আমি মনে করি এই ছাত্রদের অবদান, এই ইয়াং জেনারেশনের অবদান স্বর্ণাক্ষরে জাতির কাছে লিখিত থাকতো। আমি অবাক হব না যে তারা যদি অ্যাবিউজড হয়ে যায় খুব তাড়াতাড়ি। অলরেডি কিন্তু শুরু হয়েছে। যেমন ভাই বলতে গেলে বলতেছিলেন, এখন প্রশ্ন করবে গাড়িটা কোত্থেকে, গালে তো ফুললো কেন, এই দামি পাঞ্জাবি কোত্থেকে, এই বিদেশি ব্র্যান্ডের শার্ট কোত্থেকে, জুতার দিকে তাকিয়ে বলবে ফেরেগামোর জুতা না ক্যানালির জুতা না ব্যালির জুতা। মানুষ কিন্তু এখন নিরিখ করবে ওদেরকে। এই স্টেজটায় ওরা না গেলেই কিন্তু ভালো ছিল। যাই হোক, তবু আই ওয়েলকাম এনি নিউ পলিটিক্যাল পার্টি। আমরা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে না, বাট আমাদের কথাটা যেটা হলো সেটা হলো, এই পলিটিক্যাল পার্টি করাতে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে।
সরকারের ইনভলভমেন্ট টু ফর্ম দ্যাট পলিটিক্যাল পার্টি ডাইরেক্টলি or indirectly has created a dispute among the people, had created a new thought whether this government has lost their neutrality. যদি এটা হয়ে থাকে, এটি আমরা ভাবি, তাহলে তো এই গভর্নমেন্টের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাহলে অফকোর্স উইল ক্লেম অ্যানাদার গভর্নমেন্ট ফর এ ভেরি শর্ট পিরিয়ড টু হোল্ড দ্য ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা আপনাদের প্ল্যাটফর্ম থেকে গত বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে। যেমন আমরা এই গভর্নমেন্টকে আমরা তো সন্দেহের চোখে দেখতেছি, ঠিক না? আমরা সন্দেহের চোখে দেখতেছি যে সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে, কাজে তখন আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মানব না। এই সরকারকে স্পেসিফাই করতে হবে যে গভর্নমেন্ট ইলেকশন দিবে, এবং এই সরকার যে নিরপেক্ষ এটা প্রুফ করতে হবে কিন্তু গভর্নমেন্টকে, আদারওয়াইজ দে উইল নট বি এবল টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। তারা লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। কাজেই শঙ্কার জায়গাটা থেকে আমাদের সরাতে হবে, গভর্নমেন্টকে সেটার রাস্তা খুলে দিতে হবে। আর আমাদের এবি পার্টির ভাইজান একটা ইয়া করছেন, বিএনপির সামনে বিপদ এবং চ্যালেঞ্জ। আই ডু নট ডিসএগ্রি উইথ ইউ। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, আমাদের সামনে অনেক বিপদ যেটা উনি বলেছেন। বিপদ বলতে আমি যেটা মনে করি, আমাদেরকে নির্বাচন পর্যন্ত যাইতে অনেক বিপদ আমাদেরকে ঠেলতে হবে, অনেক ধৈর্যের সাথে আমাদেরকে আগাতে হবে, কারণ নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য। যেমন ধরেন আপনি স্থানীয় সরকার নির্বাচন একটা স্লোগান আনতেছে, স্থানীয় সরকার ইজ নট দ্য সাবস্টিটিউট অফ ন্যাশনাল ইলেকশন। আমরা তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, সেই 2006 সনের পর থেকে আমরা কি স্লোগান দিচ্ছি যে আমরা ভোট দিতে পারি না, আমাদের ইয়াং জেনারেশন তারা ভোট দিতে পারে না। উই ওয়ান্ট টু গিভ আওয়ার ভোটস ফর পার্লামেন্ট ইলেকশন। সেইখানে পার্লামেন্টারি ইলেকশনকে গুরুত্বহীন করার জন্য একটা স্থানীয় সরকার নির্বাচন সামনে আনতেছে। এটা আমি মনে করি ফ্যাসিস্টদের পতিত সরকারের একটা ষড়যন্ত্র বাংলাদেশের ভিতরে ছেড়েছে, আর সেই ষড়যন্ত্রে কিছু কুচক্রী মহল বা কিছু অশুভ রাজনৈতিক দল এটাতে পা দিয়ে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, একটা বিপদের সৃষ্টি করতেছে, যেই বিপদটাকে আমাদেরকে খুব ধৈর্যের সাথে ওভারকাম করতে হবে বাই আওয়ার ইউনিটি, বাই আওয়ার প্রুডেন্সি ইন পলিটিক্স। এবং সেটা ইনশাল্লাহ আমরা সেই বিপদটা উতরাবো। দেশে যথাসময় নির্বাচনী গভর্নমেন্টকে দিতে হবে, বিকল্প নেই। প্রার্থিতা নিয়ে যেটা ভাই বলেছেন, আর চ্যালেঞ্জ হিসেবে উনি বলেছেন একটা 31 দফা। আমি ওনাকে অবয়ের সাথে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমি জানি না আমার অহংকার হবে না এটা বলা, মানে এত রেপিড চেঞ্জ মানুষের হতে পারে, এটা আমি বিএনপি করি না, যদি মনে করেন বিএনপি হিসাবে আমাকে মাফ করবেন, আমি একজন মানুষ হিসেবে বলি, এত রেপিড অ্যান্ড প্রোগ্রেসিভ চেঞ্জ একজন মানুষের ভিতরে এই অল্প সময় হতে পারে, এটা তারেক রহমান একটা বিরল দৃষ্টান্ত। ওনার মধ্যে যে পরিবর্তন এসেছে, যে টাফনেস এসেছে টু রান এ ভেরি এফিশিয়েন্ট স্টেট ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, উইদাউট এনি কারাপশন, উইদাউট এনি অ্যারোগেন্সি, উইদাউট এনি টেরোরিজম, যে মেসেজগুলি উনি আমাদের নেতাকর্মীদের দিচ্ছেন, এবং জাদুর মতন নেতাকর্মীরা আমরা এটা খাচ্ছি এবং ধারণ করতেছি। কাজে আমার বিশ্বাস সেটা আমরা করতে পারবো। নমিনেশন নিয়ে আমি বলি ওনাকে, বিএনপির এখন যে ইউনিফিকেশন অফ মেন্টালিটি, আজকেরও আমরা যা দেখেছি, বক্তব্য কী এসেছে, যাকে খুশি তাকে দেন। শুধু যারা আমাদের সাথে 5ই আগস্টের আগে ছিল না, এখন এসে দলকে কাভার করে নিতে চায়, দলে দেখাতে চায়, এরা যেন জায়গা না পায়। 5ই আগস্টের পরে যারা আন্দোলন করেছে তাদের ভিতর থেকে যারে খুশি তারে মনোনয়ন দেন, উই ওয়েলকাম ইট। কাজে মনোনয়ন নিয়ে আমাদের কাছ থেকে কেউ গিয়ে অন্যখানে করবে, এরকম বুকা রাজনীতিবিদ এখন আমার মনে হয় না বিএনপিতে আছে। দে উইল নট ডু ইট। আমরা উইল বি ইউনাইটেড ইনশাল্লাহ। আমাদের যাকে আমাদের নেতা এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়ন দিবেন, তারাই ইলেকশন করবে, বাকি আমরা সবাই ইনশাল্লাহ আমাদের দানের জন্য ইলেকশন করব। কাজে বিপদও মুখোমুখি করতে পারবো। চ্যালেঞ্জগুলো 31 দফাকে আমরা একদিনে বাস্তবায়িত হবে না। উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু রিফর্মস দ্য স্টেট, উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু ম্যানেজ দ্য স্টেট ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার। সেটা আমরা করতে পারবো ধৈর্যের সাথে, আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান। মুজিবুর রহমান মঞ্জু, এই যে ক্ষমতার চালানোর মোহ পেয়ে বসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এবং দিন শেষে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে কিনা? ছাত্ররা তো ক্ষমতা পেয়ে গেছে, ধরেন একটা আন্দোলন করার পরে সে যখন বিজয়ী হয় তখন তো তাকে আলাদা করে ক্ষমতা দিতে হয় না, ক্ষমতা অটোমেটিক্যালি তার মধ্যে একটা ট্রান্সফর্ম করে। দেখেন এই যে পরিস্থিতিটার মধ্যে আমরা কে সরকার গঠন করবে, কি ধরনের সরকার হবে, অন্তর্বর্তীকালীন হবে না জাতীয় সরকার হবে, এটা কিন্তু একটা মোমেন্টামের ভিতরে ডিসিশন 5, 6, 7 তারিখে ছাত্ররা কিন্তু এটা একটা ব্যাখ্যাও দিয়েছে যে আমরা চেয়েছিলাম একটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে, বা আসলে কি অথরিটিটা কে। কারণ আপনি দেখবেন, আমি ওই মিটিংয়ে থাকতে পারি নাই ডিউ টু আমি জেলে ছিলাম তখন, যখন আপনার
এই আলোচনাগুলো আপনারা হয়তো শুনেছেন, যখন সেনা প্রধানের ওখানে আলোচনা হচ্ছে 5 তারিখ যখন প্রথম 5 তারিখ, হ্যাঁ, তখন কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি টেক ওভার করেন। পরে কোনো পলিটিশিয়ান বলছে যে না, এই ধরনের কথা বলবেন না। তো এই যে কারা সরকার গঠন করবে, কে হবে, ভেতরে অনেক আলোচনা আমরা শুনি, হয়তো বেশিরভাগই সত্য হতে পারে, যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেবেন কি নেবেন না, এই ধরনের একটা কনফিউশনও ছিল। পরে ছাত্ররা নিজেরা যোগাযোগ করে ওনাকে কনভিন্স করেছেন। তো কথা হচ্ছে যেই ওয়েতে, যেটা বকুল ভাই বারবার বলছেন যে ছাত্রদের ক্ষমতায় যাওয়াটা ঠিক হয়েছে কি হয় নাই, তারা নিজেই সরকার পরিচালনা, ওই যে বললো না যে তারা চেয়েছিল সরকারের কাছে চাকরি, এখন নিজেই সরকার হয়ে গেছে তারা, এই ধরনের একটা কথা তো বলে থাকে। আসলে এই সিচুয়েশনটা এত একটা ইউনিক সিচুয়েশন যে আপনি দেখেন এই যে তাদের দল গঠনের যে প্রক্রিয়াটা, আমাদের দেশে দল গঠন হয় কীভাবে হয়, কোনো মতাদর্শিক ভিত্তিতে দল গঠিত হয় অথবা কোনো লেগেসির ভিত্তিতে দল গঠিত হয়, যে একটা দল ছিল, একটা বিপ্লব করেছে, বা একটা ধরেন একটা শেখ মুজিবুর রহমান ধরেন বাংলার স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যেমন জিয়াউর রহমান একটা আপনার মানে উনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে তিনি রাষ্ট্রটাকে নতুন করে একটা দাঁড় করিয়েছেন, নতুন একটা ডাক দিয়েছেন। তো তেমনিভাবে এই ছাত্রদেরও দল গঠনের যেই প্রসেসটা হয়েছে, আমাদের অতীত অভিজ্ঞতার সাথে কিন্তু এটা মেলে না। এখন অতীতের সাথে মেলে না বলে এই যে নতুন কিছু হবে না তা তো না। এখন এই যে ছাত্ররা এসে দায়িত্ব গ্রহণ করলেন, আমরা যখন তাদের সাথে ইন্টারাকশনে বসি, আপনি দেখেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাবি যে 25-26 বছরের একটা ছেলে মন্ত্রণালয়ে বসে মন্ত্রণালয় চালাচ্ছে, সচিবদেরকে ডিল করতেছে। আপনার ওয়েস্টার্ন বা কান্ট্রিগুলোতে তো আমরা দেখি যে ছাত্রদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, মিনিস্টারদের সাথে ডিবেটে তাদেরকে বসানো হয়, তারা মিস্টার স্পিকার বলে কথা বলে তাদের সাহসটা বাড়ছে। তো এই ধরনের এই যেটা অতীতে হয় না এখন হচ্ছে, আমরা তো এটাই তো বলছি যে একটা নিউ এক্সচেঞ্জ। এবং এটা করতে গেলে প্রফেসর শাহিদুজ্জামান যেটা বলেছেন, এই ধরনের আপনার বাধা বিপত্তি, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস তো হবেই। কেউ দুর্নীতিতে জড়িয়ে যাবে, কেউ কিন্তু ওই যে একটি কথা, যে আগে তো কেউ কখনো দল গঠন করেনি এভাবে। হ্যাঁ, আমি তো আপনাকে সেটাই বলছি যে এইটা একটা নতুন ফেনোমেনন। এবং যেহেতু তারা বলেছে যে তারাই এই রাষ্ট্রটাকে গড়তে চায়, ঠিক আছে, গড়ো, তুমি দায়িত্ব নাও। আপনার জিয়াউর রহমান সাহেবের ব্যাপারটা আমি একটা শুনেছি, এটা আমাকে এটা বকুল ভাইরা বলতে পারবে, স্যার প্রফেসররা আছেন ওনারা বলতে পারবেন। খন্দকার মোশাররফ সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ইয়াং আপনার ছিলেন, হ্যাঁ, উনি যখন লেকচারার ছিলেন, তো জেনারেল জিয়া যখন ইউনিভার্সিটিতে গিয়েছেন, তো মোশাররফ সাহেব খুব ভালো মানে গরম গরম কথা বলেছেন। তো সন্ধ্যার পরেই নাকি ওনাকে ডেকে নিয়ে গেছেন জেনারেল জিয়া, তখনই ডেকে নিয়ে গেছেন, দিয়ে বলছে আপনি এত ভালো ভালো কথা বলছেন, নেন দায়িত্ব নেন, আপনাকে দায়িত্ব দিলাম, পালন করেন। তো সো হোয়াট, উনি তো তখন ইয়াং একজন লেকচারার, তাই না? তো এখন আমি যেটা বলছি যে সত্য ছাত্রদের এখানে আমি যে উইকনেসটা দেখি সেটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি গার্ডিয়ানকে। কারণ আপনি জানেন যে কোনো কিছুর একটা মিক্সড লাগে, অভিজ্ঞ এবং নবীন, সিনিয়র এবং জুনিয়রের একটা মিক্সড আপ থাকতে হয়। এখানে যেটা আমি গ্যাপটা দেখি যে আমাদের প্রফেসর ইউনূস সহ আমাদের যেই উপদেষ্টা অ্যাডভাইজাররা আছেন, আমরা ভেবেছিলাম যে তারা ছাত্রদেরকে গাইড করবেন, কিন্তু আমি দেখছি যে তারা ছাত্রদেরকে ওইভাবে গাইড করছেন বলে মনে হচ্ছে না, বরং কিছু জায়গায় তো গ্যাপ পরিষ্কার হচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে ওনারা অতিমাত্রায় ছাত্রদের প্রশংসা করে বসছেন, ব্যবহার করতেছে। তো এই জিনিসগুলো আছে, কিছু বিষয় আছে। আমি যেটা মনে করি যে দেখেন, আমরা এই জেনারেশনে এসে একটা নতুন জিনিসের মধ্যে এসেছে, একটা হচ্ছে গ্লোবালাইজেশন, এটার একটা বিরাট ইম্প্যাক্ট আছে, টেকনোলজির একটা বিরাট ইম্প্যাক্ট আছে, সোশ্যাল মিডিয়া একটা নতুন জিনিস, আমাদের চাইতে ওল্ড জেনারেশনের ওনাদের কাছে এই যে সোশ্যাল মিডিয়া, আপনি বিদেশ থেকে বসেও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারছেন। ব্লগাররা এবার যেভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের আন্দোলনে, এবং এখনও তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে, এগুলো তো অতীতে কখনো ছিল না। তো সেই জন্য বলছি যে এই টোটাল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কিন্তু একটা ট্রানজিশন চলছে। এই ট্রানজিশনে ছাত্ররা এগিয়ে এসেছে, ওরা যে দলটা গঠন করছে এটাও একদম আমি মনে করি যে অনেক কঠিন। কারণ দেখেন, এখানে তারেক রহমান যা বলছে, পিন পতন নিরাপত্তা সবাই মেনে নিচ্ছে, এখানে সিনিয়ররা যা বলছে, ওদের প্রথমে সবাই সমবয়সী, কার কথা কি মানবে? এবং ছাত্র সংগঠন গড়ার সময় তো বেশ কিছু দ্বন্দ্বের ঘটনা দেখলাম ঘটছে। এখন তার মধ্যেও এটা যে একটা দল আকারে রোল করে যদি দাঁড়াতে পারে, আমি যেটা মনে করি যে নতুনদের কাছ থেকে তো আমাদের হোপ, নতুনরাই তো আমাদেরকে পথ দেখাবে, বা নতুনরাই তো আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। সেজন্য আমি বকুল ভাইয়ের মতো অত কঠোরভাবে বলবো না,
আমি বলবো যে ছাত্ররা যেহেতু এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য এনে দিয়েছে, আমরা তাদেরকে প্রশংসাও করব, সমালোচনাও করব, এবং এর মধ্য দিয়ে তাদেরকে গণতন্ত্র শেখাতে হবে। সমালোচনা শিখে শিখে গাইড সঠিক পথে যাওয়ার পথটা তাদেরকে ধরিয়ে দিতে হবে। এবং এই গণতান্ত্রিক পদ্ধতিটা যদি তারা শিখে উঠতে পারে, তাহলে আপনি ধরে নেন বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল, যেটাকে বন্দোবস্ত আকারে বলছি, যেটাকে বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা একটু সময় লাগবে, কিন্তু এটা সূচনা হবে, আমি হোপফুল আর কি। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই যে নির্বাচনের কথা হচ্ছে, ডিসেম্বরের নির্বাচন, প্রধান উপদেষ্টাও বলছেন যে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, বিএনপি সহ সব রাজনৈতিক দলও প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই যে ছাত্ররা যখন দল গঠন করে তখন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। আপনিও কি মনে করেন কিনা যে প্রশ্ন তোলাটা যৌক্তিক? জানি না, আমি প্রথমেই যে কথা বললাম, থিওরিটিক্যালি স্পিকিং ছাত্রদের এই দল গঠন করাটা একেবারেই একটা মানে আনইজি সিচুয়েশন, এবং এইখানে গণতন্ত্রের যে প্রক্রিয়া চলবে সেখানে এই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা মানুষের ভিতরে, দলগুলোর ভিতরে একটা টার্নিং পয়েন্ট চলে আসছে। এখন মোটামুটি একটা ধারণা এসে গেছে যে জাতীয় সংসদের ইলেকশনটাই হবে আগে, এবং সম্ভবত ডিসেম্বরের ভিতর হওয়ার মতো একটা পসিবিলিটি দেখা গিয়েছে। এখন আপনি দেখেন এই যে বিএনপির আজকে এত সাকসেসফুল মিটিং হলো, তারপর ওদের ওইখানে যে ডিসিপ্লিন, আমি একটা নিউজে দেখলাম যে ফরিদপুরে একটা আসনে যেখানে সেন্ট্রাল ইয়ে থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে একজন ইম্পর্টেন্ট নেতা ফরিদপুর, উনি স্টেপ ডাউন করছে টু মেক রুম ফর সামবডি এলস। এই এরকম একটা ডিসিপ্লিন যদি থাকে এবং এটা যদি অন্যান্য, তারপর আরেকটা নতুন যেটা খুবই ইন্টারেস্টিং হবে যে এবি পার্টি, তারপর আপনার ইভেন জামাতে ইসলামী, whether they can cope up with the reality of 1971, এটাও কিন্তু একটা খুব কিউরিওসিটি দেখা দেবে। অনেক বছর পরে হঠাৎ আমরা চিন্তা করতে শুরু করেছি যে যদি সত্যি সত্যি একটা পার্লামেন্ট হয় যেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং একটা স্ট্রং অপোজিশন থাকবে, অপোজিশন যদি স্ট্রং থাকে তাহলে এই যে 15 বছরে এই ইয়াঙ্গার জেনারেশন কখনো ফিলও পায়নি। আমরা মাঝে মাঝে ইন্ডিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের ডিবেট দেখে নিজের ক্ষুধা মিটাতাম, কিন্তু আবার যখন দেখব যে লাইভলি ক্রিয়েটিভ ডিবেটস হচ্ছে এবং সত্যিকার অর্থে অপোজিশন আর গভর্নমেন্টের মধ্যে পাল্টা এক্সচেঞ্জগুলো হচ্ছে, এগুলো এখন কিন্তু মানুষ চিন্তা করতে শুরু করছে। তবে আমি একটা, যেটা আমার সবচেয়ে বড় অ্যাপ্রিহেনশন হয় যে ট্রায়ালসগুলা কি হতে পারবে কিনা। মানুষের ভিতরে কিন্তু এখনো প্রচণ্ড একটা ইয়ে রয়েছে, উত্তেজনা রয়েছে যে এত ধ্বংস, এবং ইয়াঙ্গার জেনারেশন কিন্তু ট্রায়ালস যদি না হয়, এটাই আমি আগামীতে একটা বড় রকমের বাধা হিসেবে দেখতে পারি, ইনকেস যদি ট্রায়ালস না হয়। জি, আর এই যে ছাত্রদের যেই রাজনৈতিক দলে যে বারবার যে কথাটা হচ্ছিল যে ক্ষমতার মোহ পেয়ে বসা কিনা, পা পিছলে যাওয়ার কোনো শঙ্কা দেখেন কিনা? ভেরি মাচ সো, পা পিছলে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকবে। ইনফ্যাক্ট গতকাল যে মধুর ক্যান্টিনের সামনে যেভাবে মারামারি করলো, এইটা একেবারে ওদের যে একটা ভিন্ন আরেকটা বিপরীত ধর্মী চেহারা, যে দে আর অ্যাকচুয়ালি চিলড্রেন, দিজ আর কিডস, মানে এই চিন্তাটা হঠাৎ চলে আসলো যে এদেরকে দেখলাম কিভাবে বুক পেতে গুলি খেলো, আবার এই ছেলেগুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ওদেরকে ডিপ্রাইভ করছে, ঢাকা ইউনিভার্সিটির এরা সমস্ত নিয়ে নিয়েছে। তারপর আজকে বোধহয় কীভাবে সলভ করলো, আমি তো গতকাল ভাবছিলাম যে সারা শহর ব্লকেট করে দিবে, এবং তাই যদি সত্যি সত্যি করতো প্রাইভেট ইউনিভার্সিটি, তাহলে ওদের ইমেজটা কোথায় চলে যেত। দে আর লাকি যে এটা কোনোভাবে তারা ওই মোহ থেকে চেক করেছে। কিন্তু আমার অনেক ভয় যে এদের এই বয়সটাও আসেনি, এদের ওই দায়িত্ববোধও আসেনি। অভিজ্ঞতা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফে, এবং ওই অভিজ্ঞতা ছাড়া তারা যদি ভাবে যে এইভাবে এই যে ক্যাবিনেটে কয়েকজন সুযোগ পেল, এটা তাদেরকে যদি মানে বাঘ যেমন রক্তের গন্ধ পায়, ওই রকম যেন একটা উন্মাদনা ওদের ভিতর চলে আসে, তাহলে তো এমনিতেই ছাত্র রাজনীতি আমাদের ইউনিভার্সিটিগুলোয় পড়াশোনা ধ্বংস করে দিয়েছে। এখন এই বাস্তবতা কি পড়াশোনাকে আরো বেশি ধ্বংস করে দেবে? দিস ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন আমার কাছে মনে হয়। জি, হুমায়ুন কবির, এই যে $1 মিলিয়ন কোশ্চেন, শিক্ষার যেই বড় জায়গাটা, যেটা ছাত্রদের মূল জায়গাটা ছিল, সেই জায়গাটা কি একটা বড় শঙ্কার জায়গায় পড়লো কিনা? শঙ্কা তো খানিকটা আছেই, কিন্তু আমি
মনে করি, কারণ তারাই তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদের ভবিষ্যতের জন্য আন্দোলন করেছে। কাজে বাংলাদেশে বড় ধরনের সংস্কার প্রয়োজন, এটাও কিন্তু সত্যি কথা, এবং সেটা কিন্তু প্রথাগত ব্যবস্থার মধ্যে দিয়ে আসেনি, আসবেও না। তো কাজে এখানে মনির ভাই যেটা বলছিলেন একটু আগে, যে অনিশ্চয়তা আছে, কিন্তু এই তরুণরা তো আমাদেরকে দেখিয়েছে তারা অনেক কিছু করার সক্ষমতাও রাখে। হ্যাঁ, তবে তাদের সাথে উইজডমটাও যা লাগবে, তাদের এনথুজিয়াজম আছে, কিন্তু তার সাথে উইজডম লাগবে, এবং সেই জায়গায় যদি তারা সঠিকভাবে সেই উইজডমটা অ্যাড করতে পারেন, তাহলে আমি হতাশ হতে চাই না। কারণ বাংলাদেশ কিন্তু আমরা এমন একটা দেশ যেটা অসাধ্য সাধন করার দেশ। কিন্তু বাংলাদেশে কোনো জিনিস ঘটার আগে কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এইরকম ঘটনা ঘটতে পারে। তো এই দেশটা তো সেই দেশ, এবং এটাও সত্যি কথা যে এই দেশটা কিন্তু সাধারণ মানুষের অসাধারণ কাজের দেশ। বাংলাদেশের যতগুলো বড় অর্জন হয়েছে, এই তো গত আন্দোলনেই যারা প্রাণ দিয়েছে, রাস্তার শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ছাত্র, এরা কিন্তু কেউ খুব বিখ্যাত লোক না, কিন্তু তারা অকাতরে প্রাণ দিয়ে কিন্তু এরকম একটা বিখ্যাত আর কুখ্যাত একটা ব্যবস্থাকে কিন্তু তারা ডিসলস করে ফেলেছে। তো কাজেই আমি আশাহত হতে চাই না, কারণ আমি একটা প্রজন্মান্তর বা প্রজন্মের উত্থান দেখছি, প্রজন্ম একটা সচেতনতা দেখছি। এবং আমি কিন্তু শুধু এটা যে বাংলাদেশের দেখছি তা না, মিয়ানমারের কী হচ্ছে আমরা দেখছি। সেখানেও কিন্তু মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা বামার জনগোষ্ঠী, তাদের তরুণরাই কিন্তু এই সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে। তো কাজেই তারুণ্যের উত্থান কিন্তু দেশে দেশে একটা হচ্ছে। কাজেই উনি বলছিলেন যে একটা আমরা 60-এ 68-69 সালে এরকম একটা দেখেছিলাম, ঢেউ এসেছিল, এখনও কিন্তু এরকম একটা ঢেউ আছে। তো কাজেই বাংলাদেশের এই তরুণ প্রজন্ম আজকাল এই টেকনোলজির সুবাদে বিশ্ব পরিমণ্ডলের সাথে যদি সম্পৃক্ত থেকে তারা কুইক লার্নার যদি হতে পারে, আমি আশা রাখব। নির্বাচনের কথা বলা হচ্ছে, সামনে অনেক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধান যখন কিছুটা সতর্ক হতে বলেন, আপনি কিভাবে দেখেন? সতর্কতা তো দরকার, বটেই দরকার, কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে কিছুটা অনেককে সুর বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে। তো সেটাতে আমার মনে হয় যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধরেন এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টটা যেটা আছে, ইন্টারিম গভর্নমেন্ট মানুষ সফল হোক এটাই তো সকলে চায়, ব্যর্থ হোক কেউ চাচ্ছি না, কারণ এটার ব্যর্থ হওয়ার কনসিকোয়েন্সটা অনেক বেশি হবে। ইতিমধ্যেই তো আমরা যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা সফল হওয়া দরকার। এবং সফল হতে গেলে এটাকে সফলতার সুযোগ তৈরি করতে হলে সকলকে এর সাথে থাকতে হবে। এবং যে লক্ষ্য আমাদের আছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ, একটা টেকসই গণতান্ত্রিক কাঠামো তৈরি করা, সেখানে যাওয়ার জন্য সকলেই একসাথেই যেতে হবে। বিভাজন হলে সেই সংঘাত বাড়বে, ওখানে অনৈক্য হলে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে হয়তো প্রতিবন্ধকতা মোকাবেলা করতে। সরদার সাখাওয়াত হোসেন বকুল, যে বিভাজনের সংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধানের সতর্কবার্তা। বিভাজনের কথা আমি আপনাকে বলি, দেখেন একজন পলিটিক্যাল লিডার হি মাস্ট হ্যাভ ইথোস, পেথোস অ্যান্ড লগোস, এছাড়া পলিটিক্স হয় না। আর এই তিনটা কোয়ালিটি কিন্তু আপনার একেবারে টিন এজে বা কৈশোরে বা কৈশোর পার হয়ে ইয়েতে গেলেই কিন্তু এটা আসে না, খুব রেয়ারলি হয় না, তা বলবো না আমি, আই উইল নট অবজেক্ট টু দ্যাট, বাট রেয়ারলি হয়। এটা ম্যাচুরিটির দরকার। যে ছাত্ররা যে রাজনীতিটা শুরু করে, আই ওয়েলকাম দ্য অপোজিশন বিল্ড আপ, নতুন হোক, এতে কোনো আপত্তি নেই, বাট এই ছাত্ররা গর্বিত সন্তান, আমাদের একটা বিশাল আন্দোলন করেছে, আন্দোলন করে সরকার একটা ফ্যাসিজমকে বিদায় দিয়েছে, জনতার সাহায্যে তারা আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা ঘটিয়েছে, লাভা বিস্ফোরিত হয়েছে। তাদের এই ক্রেডিটটা তাদের লাইফে লেগে থাকুক। আমি একজন অভিভাবক হিসেবে আই ওয়ান্ট ইট, আই মাস্ট ওয়েলকাম ইট। কিন্তু আমার কেন চোখে ধরা পড়তেছে দে আর লুজিং দেয়ার থিং। কারণ এই যে দেখেন স্টার্টিংয়ে পাবলিক ইউনিভার্সিটি ভার্সাস প্রাইভেট ইউনিভার্সিটি লেগে গেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আজকে ফুল দেওয়া নিয়ে ফুল দিয়েও পিটাপিটি হয়েছে টেবিলে, আমরা মিডিয়াতে দেখতেছি। কাজে দিজ আর নট দ্য গুড সাইন ফর দ্যাম। এখানে আরেকটা হলো ওই যে স্ট্রিট টু দ্য পাওয়ার ইজ নট এ গুড থিং ফর দ্য পলিটিশিয়ানস। স্ট্রিট টু দ্য পাওয়ার, এখানে কিন্তু ব্রিজ নেই, ব্রিজে হেঁটে হেঁটে গিয়ে যে একটা এক্সপিরিয়েন্স গেইন করে যে জায়গায় আসতে হয়, এখানে কিন্তু দে আর ল্যাকিং দ্যাট থিং। এখানে আমার সন্দেহ আছে যে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যেতে পারে, ফেসিং ডিফারেন্ট ভাইটাল কোয়েশ্চেন্স, কারণ ওই অভিজ্ঞতা তারা কিন্তু নেয় না, বা তাদের যে আচার আচরণ। আমি একদিন এখানে একটা টক শোতে একটা ছেলের আচরণ দেখেছিলাম, কথাবার্তা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, আমি হাসছি, কষ্ট পাইনি, কারণ আমি এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অভ্যস্ত না। যে বডি ল্যাঙ্গুয়েজ এগুলি কিন্তু পলিটিক্সে চলে না।
জিয়া রহমান সাহেবের কথা হুমায়ুন সাহেব বলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে ছিলেন, ওনাকে কিন্তু জুতা দিয়ে ঢিল দিছিল, কপালে রক্ত এসেছিল, সেই রক্ত দিয়ে কিন্তু ছাত্রদের মন জয় করেছিলেন বাই হিজ হিউমিলিটি, টলারেন্স, হ্যাঁ, ওয়ে অফ টকিং, বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিয়ে বিনয় প্রকাশ করে কিন্তু সেটা জয় করেছেন। এখানে তাদের মধ্যে এটা আরও ট্রেনিং নিতে হবে, যেটা ভাইজান বলেছেন, অনেক সন্দেহ আছে এটা। আরেকটা হলো, আরেকটা কি জানি বলেছিলেন, সেনাপ্রধানের বক্তব্য, আমি তো, উনি তো হি ইজ নট এ পলিটিক্যাল ম্যান, উনি আমাদের গর্বিত সেনাবাহিনীর প্রধান, আমি খুব কমেন্ট করতে চাই, বাট দু একটা অবজারভেশন আমার থাকতেই পারি দেশের নাগরিক হিসাবে। উনি কি সতর্ক করেছেন এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? উনি একটা জিনিস বিডিআর ব্যাপারে বলেছেন, যেটা আই ডিফার 100% উইথ হিম, হাউ হি হ্যাজ আইডেন্টিফাইড যে ওয়ানলি বিডিআররাই এটা করেছে, গুলিগুলি হয়তো বিডিআররাই করেছে, বাট তাদেরকে ইনস্টিগেট করেছে কে? সেইখানে উনি যদি বলতেন যে এটা কারা করেছে, সেনাবাহিনী যে রিপোর্টটা তখন করেছিল এটা প্রকাশ করা হোক। কিন্তু তিনি তো ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে তো একটি বলেছেন যে রোডম্যাপটা, রোডম্যাপ উনি বলেছেন যে নির্বাচনটা উনি চায়, এটা কিন্তু বলেছেন, বাট সন্দেহ কথাটা উনি খুব পরিষ্কারভাবে কি বলেছেন না, নির্বাচনের সন্দেহের কথা বলেননি, বরং এই যে যেই কথাটা আমরা বলছিলাম যে এক ধরনের অনৈক্যের সুর, সেই জায়গায় ঐক্যবদ্ধ থাকার কথাটাই কিন্তু তিনি বারবার, আমি এইখানে, হ্যাঁ, উনি যেটা বলতে পারেন, যেমন ধরেন একটা গ্রুপ, এখন আমি যেটা প্রথমে বলা শুরু করেছিলাম, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না। উনি আরেকটু অ্যাডভান্স হয়ে বলেছেন যে অনৈক্যের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা তো আমি খুব একটা একমত না, এটা তো আমি একমত না। আমাদের অনৈক্যের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা সম্পূর্ণ গভর্নমেন্টের ফেলিয়ার। এখানে পুলিশের মরালকে হাই করতে পারে নাই, কারণ পুলিশকে পলিটিসাইজ করা হয়ে ফেলেছে। এই পুলিশকে ফার্স্ট, মানে ইমিডিয়েটলি আফটার টেকিং ওভার দ্য পাওয়ার অর টেকিং দ্য ওথ, দিস গভর্নমেন্ট শুড হ্যাভ রিপ্লেসড অল, করতে পারতো সেটা, যেটা 6.5 মাসও হয়নি, এখানে একটা বিরাট ড্রব্যাক্স গভর্নমেন্টের, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না। সিভিল ব্যুরোক্রেটসে এখনও আপনি উপজেলার লেভেল পর্যন্ত আপনি ফ্যাসিস্টের এজেন্টদের রেখে দিয়েছেন, ওই দলের ডাইরেক্ট ক্যাডারদের রেখে দিয়েছেন। হাউ ইউ এক্সপেক্ট দ্য ইম্প্রুভমেন্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর ইন দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাটল দেশের ভালো নেই। আজকে দেখেন, আচ্ছা আমি বলি আপনাকে একটা উদাহরণ, আমার বাসায় কয়েকজন মেহমান আসছে আমেরিকার, আমার আত্মীয় স্বজন। সন্ধ্যা হইতে আমি আমার মিটিং শেষ করেছি, আমার ওয়াইফ বলছে ওরা তো চলে যাবে, একটু ট্রান্সপোর্ট দরকার। আমি বললাম এত তাড়াতাড়ি যাবে কেন? দেশের যে অবস্থা, ওরা এটা বলতেছে ভয় পায়। এই যে একটা ধারণা হয়ে গেছে যে আসক্তা খারাপ, মোহাম্মদপুর বলেন, আশুলিয়া বলেন, আপনি যেখানে সেখানে দা দেয়া কুপায় রাস্তা থেকে সব নিয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের কোথায় সাকসেসফুল আইনের কিছুই তো সার্থকতা করে নেই। যে সেনাপ্রধান যেই সন্দেহটা করেছেন, উনি একটা সেনাপ্রধান হিসেবে আমরা কিন্তু জাতি কিন্তু আমরা চেয়ে থাকি ওনাদের দিকে, এটা উনি না বললেও পারতেন। আমি মনে করি ইট ওয়াজ প্রুডেন্ট ফর হিম নট টু ডিক্লেয়ার দ্যাট সাসপেক্ট অন দ্য সিচুয়েশন। উনি বরং বলা উচিত ছিল হবে। আমি এটা মনে করি ওনার এখানে বক্তৃতার মধ্যে একটু ড্রব্যাকস আমার কাছে, আমি মনে করি আছে। ইট ইজ মাই অ্যানালাইসিস। মুজিবুর রহমান মঞ্জু, একটু আমি নিজে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে দৃষ্টি দিতাম। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোজা আসছে, দ্রব্যমূল্য, এটা যদি একটু পাশেও রাখি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে চরম অবনতি পরিস্থিতির দায় কাকে দিবেন, এবং এখানে কি কিছুটা আপনাদের রাজনৈতিক দলগুলোরও কি কিছুটা অনৈক্যের সুযোগ কি আসলে কেউ নিচ্ছে কিনা? সেনাবাহিনী প্রধান উনি যে কাদা ছোড়াছুড়ির কথা বলেছেন, এটা আমাদের রাজনীতিতে তো নতুন কিছু, মানে কিছু না, এটা তো বেশ পুরানো। বরং আমি যেটা দেখি যে এখন যেই কাদা ছোড়াছুড়িগুলো হয়েছে, এটার ফলে যে বাংলাদেশের খুব বড় কিছু হচ্ছে তা না। তবে আমি তো অনৈক্য দেখতে পাচ্ছি উনাদের মধ্যে। আমি অনৈক্য দেখতে পাচ্ছি যেখানে উনি বলছেন, দেখেন উনি বলছেন এনাফ, আই হ্যাড এনাফ লাস্ট 7 months, অর্থাৎ ওনার সাথে উনি একটা এনাফ সাপোর্ট দিয়েছেন। বাট ওনার বক্তব্য যেটা আমরা বুঝতে পারলাম, যে সরকারের সাথে ওনার কথাবার্তার মধ্যে বা ওনার যে আন্ডারস্ট্যান্ডিং, এটার মধ্যে একটা গ্যাপ আছে। না বোঝার যদি বিষয় থাকে হয়তো আমি আরো বেশি বুঝছি। এখানে যেটা আমি বুঝতে পারলাম যে এই দেখেন উনি বলছেন যে একটা প্যানিক চলছে, আপনার ওয়ার্ডিংগুলো খেয়াল করেন। এবং ওনার সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে, উনি আমাকে একই কথাগুলো বলেছেন। তাহলে ওনার উপরে এত বড় একটা দায়িত্ব উনি যদি ফিল করেন, তাহলে গভর্নমেন্টের উচিত ওনার সাথে সেই বিষয়টা শেয়ার করা, বা হয় ওনাকে অ্যাকোমোডেট করা, আইদার এই জিনিসটাকে কম্বাইন্ডলি ডিল করা। তাহলে সেনাপ্রধান যেখানে মনে করছেন যে প্রসেসগুলো সঠিক হচ্ছে না, বিভিন্ন বিষয়ে ওনার মতে আমি যেটা বুঝলাম, তাহলে সরকারের উচিত
তার এটার সাথে তার সাথে একমত হয়ে কাজ করা অথবা নিজেদের মধ্যে এই ঐক্যটা তৈরি করা, সমন্বয় করা। কারণ যেখানে পুলিশ ফেল করে গেছে, যেখানে সেনাবাহিনীর উপরে ডিপেন্ড করতে হচ্ছে আমাদের, সেখানে সরকারের সাথে সেনা প্রধানের একটা সম্পর্কের যে একটা গ্যাপ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেদিনকার বক্তব্যে আরো এটা পরিষ্কার হয়েছে। ইমিডিয়েটলি সরকারের উচিত এই গ্যাপটা দূর করা এবং ইউনাইটেডলি এই জিনিসগুলো কাজ করার জন্য। আমি সেনাপ্রধানকে মানে এই সিচুয়েশনের জন্য অ্যাডভান্টেজ দিতে চাই, কারণ এই সিচুয়েশনে ওনার তো একটা বড় রোল আছে। আমরা যদি সাধারণ সময়ে দেখি, সাধারণ সময়ে সেনাবাহিনীর প্রধান কখনো রাজনৈতিক ইস্যুতে কথা বলেন না। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আমাদের মধ্যে যাচ্ছে এবং উনি ওনার বাহিনীর পক্ষ থেকে পুরো সেনাবাহিনী কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে আমাদের এই পরিবর্তনে। কারণ সেনাবাহিনী লাস্ট আমরা যেটা বলছি যে ছাত্ররাও উইনিং ব্যাটিংটা করেছে না সেনাবাহিনী উইনিং ব্যাটিংটা করেছে, আমি তো দেখি যে সেনাবাহিনী উইনিং ব্যাটিংটা কনক্লুশনটা করেছে। সেনাবাহিনী যখন বলেছে যে আমরা অ্যাজ এ ইনস্টিটিউশন আমরা এই ধরনের এতে যাব না, এই ধরনের মানে ব্লাড শেডে আমরা পার্টিসিপেট করবো না, এটা কিন্তু এরশাদ পিরিয়ডও করেছিল। সেখানেও আমাদের জনগণের বিপক্ষে দাঁড়াবো। আমাদের অনেকে বলে 90-এর অভ্যুত্থান ছাত্রদের জন্য হয়েছে, কিন্তু যারা ইনার অ্যানালাইসিস করেন তারা সবাই বলেন যে এখানে সেনাবাহিনীর জেনারেল নুরুদ্দিনের একটা রোল ছিল, উনি রাজি হন নাই এবং পরবর্তীতে জেনারেল এরশাদের কথাও সেটা পরিষ্কার হয়েছে। ঠিক তেমনিভাবে এবারেও আমরা দেখেছি 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল আর্মি ইনস্টিটিউশন লাস্ট মুহূর্তে এসে তারা ছাত্রদের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম সিচুয়েশনে সেনা প্রধানের সাথে সরকারের একটা বোঝাপড়া থাকা উচিত ছিল। এখন দেখেন একটা ম্যাসিভ ইনস্টিটিউশনাল ফেইলিউর যখন হয় তখন গভর্নমেন্টের প্রথম কাজ কি, প্রায়োরিটিটা কি হয়? প্রায়োরিটিটাই হয় যে আগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে একটা স্টেবল পজিশনে, সেই জায়গায় তো চরম আমরা প্রত্যেকবারই দেখি যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে প্রথমবারই উনি করেন কি একটা অস্ত্র উদ্ধার অভিযান চালান, সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা রেড অ্যালার্ট জারি করেন, কখনো কখনো ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সিচুয়েশনটাকে একটা শান্ত করে কুল ডাউন করে। এবারে এই জিনিসটা হয় নাই, একেবারেই হয় নাই, প্রথম থেকে হয় নাই। এবং সেনা মানে আমাদের চিফ অ্যাডভাইজার এখন পর্যন্ত পুলিশের সবাইকে নিয়ে, এখন তো ধরেন অনলাইনে মিটিং করা যায়, একদম সিপাহীদের সাথেও তো একটা মিটিং করা যেতে পারে, আর্মির একেবারে টপ টু বটম সবার সাথে একটা মিটিং করা যেতে পারে। আপনি যখন যাদেরকে আপনার যুদ্ধ শেষ, এখন আপনার পুনর্গঠনের জায়গা, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আসার পর তাদের অস্ত্র সমর্পণ করে তাদেরকে যেভাবে পাঠানো হয়েছে, আমাদেরও উচিত ছিল ছাত্র আন্দোলনের পরে ছাত্রদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সে গিয়ে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা। আমি কিছু একমত হুমায়ুন ভাইয়ের সাথে, বকুল ভাইয়ের সাথে বা প্রফেসরের সাথেও, যে আমাদের এই জায়গাটায় একটা মানে যেহেতু এত বড় একটা মানে ব্লাড শেড, এত বড় একটা মুভমেন্ট হয়েছে, আমাদেরকে স্টেবল জায়গায় আস্তে আস্তে আসতে হবে। এখনও কেন যেন মনে হচ্ছে আমরা এখনও আনস্টেবল অবস্থায় আছি, এখন স্বাভাবিক হয় নাই। আমি এই জন্য বলি যে আমরা যে ইলেকশনের কথা বলছি, ইলেকশন কীভাবে করবেন আপনি একটা জায়গায় মারামারি হলে, আপনি দেখেন ঢাকা কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির মারামারি হয়েছে, সেখানে কোনো আপনি সেখানে এসে ছাত্রদেরকে এসে থামাতে হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ এসে মাঠে দাঁড়াতে হচ্ছে, যেখানে যখন যে ঘটনা ঘটছে রীতিমতো সমন্বয় যেতে হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে যেতে হচ্ছে, কারণ তারা এখনকার সময়ে যে কোনো কারণে একটা ইউনিটির সিম্বল হয়ে গেছে, যার কারণে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অথচ যাওয়া উচিত ছিল আইজির অথবা ডিআইজির অথবা পুলিশ কমিশনার সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার কথা, অথবা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেরা সেখানে যাবে। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আপনি স্টেবল করতে না পারবেন, কারণ রাতের গভীরে যখন আপনার ঘরে ডাকাত পড়বে, আপনি কাকে ডাকবেন? আপনি মানে ছাত্র সমন্বয়কদেরকে ডাকবেন? আপনি তো ডাকবেন পুলিশকে। পুলিশ তো আসতে সাহস পাচ্ছে না। এবং এখন দেখেন নানা ধরনের আজগুবি ঘটনা ঘটছে। পুলিশের সেদিন দেখলাম যে 3টা বাস থামিয়ে, এক্সকারশনের বাস ওই যে স্টাডি ট্যুরে যাচ্ছে, 3টা বাস থামিয়ে ডাকাতি করা হয়েছে। তো রাতের বেলা বাস চলবে কিভাবে? তো এখন এখানে আমি যেটা দেখি, আমি তো মনে করি আমাদের যে পরিমাণ প্রিকশন আছে সেই হিসেবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক ভালো আছে। কারণ ফিল্ড লেভেলে চিফ অ্যাডভাইজারের সাথে যখন মিটিং হচ্ছিল, সেখানে আমি প্রপোজাল দিয়েছিলাম যে আপনারা একজন অ্যাডভাইজার অন্তত ছদ্মবেশে আপনারা বের হন, একটা পুলিশ স্টেশনে ফোন করেন যে আমি একটা ছিনতাইকারীর কবলে পড়েছি। দেখেন পুলিশ ছদ্মবেশে অবশ্য বের হচ্ছে না, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা গত 2 রাত ধরে করছে। এই কাজগুলো একদম শুরুতে করে এনে একটা স্টেবল অবস্থায় আনা দরকার ছিল। তো এটা যদি না আসে তাহলে আমি মনে করি যে
দেশ স্বাভাবিক না হলে আপনার কি রাজনীতি, কি দল, কি কোনো কিছুই তো এগুলো তো পরের কথা। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, এই যে জানমালের নিরাপত্তা, এবং বলছিলাম যে শেষ 2-3 রাত ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার যে দৌড়ঝাঁপ আরও আগেই শুরু করা দরকার ছিল কিনা, বা আসলে দিন শেষে নিরাপত্তাটা তো একটা বড় ইস্যু। এটা অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের ব্যাপার, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আর কি। দেখেন, হি ইজ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সাধারণত সিভিলিয়ান কোনো ইয়েকে রাখলে বরং আরও বেশি ইজিলি কমিউনিকেট করতে পারে, বুঝছেন। আফটার একজন মিলিটারি জেনারেল যদি থাকে, ন্যাচারালি একটা দূরত্ব ডেভেলপ করে যায় এবং তার অ্যাপ্রোচ, স্টাইল সব কিছুতেই একটা ফর্মাল এক্সপেকটেশন থাকে। একই প্রবলেম দেখা গিয়েছে ওই যে ইন্টিগ্রেশন বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইয়েতে। মানে দ্য জেনারেল ইজ ভেরি এফিশিয়েন্ট, ভেরি ওবিডিয়েন্ট, ভেরি লয়াল, বাট হি ক্যানট টেক ইনিশিয়েটিভ। এটাই আমি তার এক সিনিয়র কমরেড ইয়ে করলো। যে এখন প্রবলেমটা হচ্ছে যে দেখেন, আমাদের যে ধরনের পুলিশের লিডারশিপ কোয়ালিটি আগে দেখেছি, পুলিশের আইজি থেকে নিয়ে ওই একটা সময় ছিল ডক্টর এনামুল হকের মতো লোক ছিল, আরও অনেকেই ছিল, কিন্তু তারপর থেকে এই যে লাস্ট রেজিমে একেবারে শার্প ডিটোরিয়েশন, মানে এত নিচে নেমে গেছে যে দ্য হোল ইনস্টিটিউশন হ্যাড অলমোস্ট কলাপস। এবং সেটাকে আপনি এই কম সময়ে 6 মাসের মধ্যে মোরাল ফিরিয়ে আনা তো খুব কঠিন ব্যাপার। এবং ওই ধরনের যে আপনার এভিকশনস হয়েছে, তারপরে মিউচুয়াল সাসপিশনসগুলো রয়েছে। আমি আশা করব যে এখন একটা বোধহয় প্রসেস শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। পুলিশ উইল অ্যাক্ট ফার্ম। আমি তো জানি কয়েকজনই আমাদের এই ডিটেকটিভ ব্রাঞ্চের হেড, ভেরি এফিশিয়েন্ট। তারপর র্যাবের এখন যে কারেন্ট ডিজি, ভেরি অনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট। এরা কিন্তু চেষ্টা করতেছে, প্রচণ্ড চেষ্টা করতেছে। কিন্তু আরেকটা যেটা প্রবলেম, যেটা আমার মনে হয় আমাদের আর্মি চিফ হয়তো ওই আসপেক্টটা ড্র করতে পারতেন, যে অনেক মিড লেভেল অফিসার্স, দে ওয়ার ভেরি কমিটেড, প্যাট্রিয়টিক, দে ওয়ার স্যাক্ট বিডিআর ম্যাসাকারের পরে, তারপর অন্য বছরগুলোকে। they are absolutely victims of ugly politicization. তারপর আপনি দেখেন আমাদের এই উইথ অল ডিউ রেসপেক্টস ইন্টেলিজেন্স বডিজগুলো অনেক ভালো ভালো কাজ করে, তারা পুলিশের সাথে অনেক হেল্প করে, তারপর তারা সব রকমের যে জিনিসগুলো গোয়েন্দা বৃত্তির দায়িত্ব, খুব কঠিন দায়িত্ব। কিন্তু সেইখানে আমাদের এই যে কালচারটা ডেভেলপ করছে গত 30 বছরে, 15 বছরে, সাচ এ স্টেজ, যে পলিটিক্যাল পার্টিস বানানো, পলিটিক্যাল পার্টিস প্লট করা। আই ইভেন হার্ড, আমাকে এক আর্মি অফিসার বলছে যে স্যার কি জানেন, এখন ওই ইন্টেলিজেন্স লোকরা বোস্ট করে যে দেখো আমাদের বানানো পলিটিক্যাল পার্টি এখনো খুব টিকে আছে স্ট্রংলি, অ্যান্ড দে টেক কনসিডার ইট অ্যাজ এন ইনসেন্টিভ, বুঝছেন। এই কারণে আমার মনে হয় যে ইন্টেলিজেন্স বডিজ মাস্ট বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম অল সর্টস অফ সিভিলিয়ান পলিটিক্স। তাইলে তারা কিন্তু মিলিটারির মধ্যে একটা ফেয়ারনেস, তারপর ফরেন ইন্টেলিজেন্স গ্যাদারিং, যেগুলো খুবই কঠিন কাজ, সেই এইগুলোতে আমরা অনেক পিছিয়ে পড়েছি। জি, অনুষ্ঠানে একেবারেই শেষে আপনাদের কাছ থেকে একটু শুনে, যে এই বাস্তবতা দাঁড়িয়ে সামনের বাংলাদেশ কোন পথে এগোনো উচিত, কোন পথে এগিয়ে গেলে সবচেয়ে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে? এটা তো আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে যে আপনার একটা ইনক্লুসিভ প্রসেসের মধ্য দিয়ে আপনাকে একটা নির্বাচন প্রক্রিয়ার দিকে যেতে হবে। এবং এখানে ইট মে বি ডিফিকাল্ট, বাট এটা ছাড়া তো আপনি একটা স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট পাবেন না। যদি না পান তবে আপনার ডেমোক্রেটিক প্রসেস, তো আমরা যেটার জন্য এতদিন ধরে সংগ্রাম করা হলো, সেটা কিন্তু মানে পরিপূর্ণভাবে বা উপযুক্তভাবে পাওয়া সম্ভব হবে না। রাজনীতি মাঠে এরকম একটি গুঞ্জন আছে, এই নির্বাচনের পথটা খুব একটা মসৃণ হবে না। সেটাই তো কথা। এখন ধরেন যেটা যে বকুল ভাই বললেন, মঞ্জু ভাই বললেন, যে নির্বাচন প্রক্রিয়া যাওয়ার পথেই তো জিগজাগ, এখনই তো আমরা দেখছি কিছু পথ কাটা দেখা যাচ্ছে। এরপরে তো আরও আছে, কঠিন প্রশ্ন তো সামনে আছে। আপনি এটাকে ইনক্লুসিভ কীভাবে করবেন? একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন যদি আপনি চান, আপনাকে তো একটা ইনক্লুসিভ নির্বাচনে যেতে হবে। সেটা কীভাবে করবেন?
এখানে অনেক কিছু লেজ এর সাথে জড়িত আছে। সেই এখন এই সরকার, অন্তর্বর্তী সরকার কি সেই কাজগুলো সম্পন্ন করতে পারবে? তাছাড়াও আপনার এখন দরকার, ভবিষ্যতে দরকার হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তো আমাদের জন্য দরকার। এই সরকার বলেন, আগামী সরকার বলেন, সবার জন্য দরকার। জি, অনুষ্ঠানে একেবারে শেষে স্বাগত বকুল যে নির্বাচনে কি সব সংকটের সমাধান কিনা মনে করি একটা স্টেট পাবলিক পার্টিসিপেশন এই সকল সংকটের সমাধান করতে পারে। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সংকট একটা ইলেকশন না হওয়াটা। আপনি যখন আজকে ইলেকশনের রোডম্যাপ যদি ডিক্লেয়ার্ড হয়ে যায়, আমাদের মানুষ যেভাবে ইলেকশনের দিকে মুখিয়ে আছে, আমরা তো চাচ্ছি 17 বছর যাবত আমরা কিন্তু ভোট দিতে পারতেছি না। আমাদের ইয়াং জেনারেশন এবং নতুন যারা এখন ভোটার হচ্ছে, দে ওয়ান্ট টু গিভ দেয়ার ভোটস। আমাদের ভোটটাকে মানুষ ঈদের আনন্দের মতো নেয়। আজকে গভর্নমেন্ট ইলেকশন ডেটটা নির্ধারণ করুক, পিপল হচ্ছে টোটাল অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যাবে ইলেকশনের দিকে। লিডার্সদের মুভমেন্ট গ্রামেগঞ্জে বেড়ে যাবে, ওয়ার্কারদের মুভমেন্ট বেড়ে যাবে, এতে ক্রাইম অ্যাক্টিভিটিস পর্যন্ত কমে আসবে। অস্থিরতাগুলো আছে এগুলো কেটে যাবে, একদম কমে আসবে। দ্যাট ইজ দ্য মানে এখন মানুষের একমাত্র চয় ইলেকশন, এবং উই ওয়ান্ট এ ইলেকশন। আর ইলেকশনটা হইলে, যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, শুধু আমরা না, দেশের বৃহত্তর স্বার্থে ফর এ গুড অ্যান্ড স্টেবল গভর্নমেন্ট অ্যান্ড টু আমাদের ইকোনমিটাকে স্মুথলি স্টেবিলিটির দিকে যাতে আমরা দেশটাকে নিতে পারি, টু অ্যাট্রাক্ট দ্য ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন সাপোর্টস, এইডস অ্যান্ড লোনস, সেখানে কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন যে আমরা নির্বাচিত যদি হতে পারি, উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট। অল দ্য পলিটিক্যাল পার্টি যারা করবে, সমমনা দলগুলিকে নিয়ে আমরা একটা ঐক্যমতে সরকার গঠন করব এবং দেশটাকে পরিচালনা। জি, মুজিবুর রহমান মুজে, নির্বাচনী সব সংকটের সমাধান ছোট্ট করে। নির্বাচন তো আমাদের করতেই হবে, আমাদের সেটাই আমাদের প্রধান। কিন্তু আমি বারবার যেই শঙ্কাটা বোধ করি, ইলেকশন করার আগে তো আপনাকে স্টেবল একটা জায়গায় আসতে হবে। আপনি স্টেবল না হলে ইলেকশন ডিউটি করবে কারা? ইলেকশনের ডিসপিউট যখন হবে, যখন প্রার্থী মারামারি হবে, গন্ডগোল হবে, সেগুলো থামাবে কে? আমি বকুল ভাইয়ের কথার সাথে একমত, বাট একটা জায়গায় দ্বিমত, যে আপনি যে বলছেন ইলেকশনে গেলেই স্মুথ হয়ে যাবে, আমি তো মনে করি যে ইলেকশনে গেলে ব্যাপকভাবে মারামারি শুরু হবে। ইলেকশনে গেলে ব্যাপকভাবে যেটা মানে বাধা বিপত্তি শুরু হবে, সেগুলো থামাবে কে? ধরেন একটা যদি থাকতো যে আমরা পলিটিক্যাল পার্টিগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং আসলাম যে আমরা মারামারি করব না, এটা করব না, সেটা একটা হইতে পারে যে আমরা একটা মানে পার্লামেন্ট অফ ইউনিটিতে একমত হয়ে গেলাম, তাহলে ইলেকশন কালকে মানে জুনে দিয়ে দেওয়া যেতে পারে যে ঠিক আছে আমরা একটা এরকম একটা ইউনিক সিচুয়েশন আসছে যে আমরা সবাইকে নিয়ে একটা পার্লামেন্ট করব, আগেই আমরা একটা ঠিকঠাক করলাম, তাহলে দেখা যাবে যে আর মারামারি গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যেটা একটু ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন ভাই, যে আপনাকে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রসঙ্গ আসবে, আপনি এখনো ডিসিশন নিতে পারছেন না যে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে কি করবে না। ডেমোক্রেটিক নর্মসে আপনি তো কাউকে ইলেকশন থেকে বিরত রাখতে পারেন না। আওয়ামী লীগের নৌকা মার্কে কেউ না দাঁড়ালে কেউ স্বতন্ত্র তো দাঁড়াতে পারে। আওয়ামী লীগের একটা লোক দাঁড়ালে তার বাড়িতে গিয়ে লোকেরা, আপনি একটা ঘটনা ঘটলে যেভাবে মব ক্রিয়েটেড হচ্ছে নানাভাবে, সেই জিনিসগুলো কে থামাবে? এই জন্য আপনি দেখেন মানে পরিস্থিতিটা এতটুকু যে শেখ হাসিনা একটা ভাষণ দেওয়ার পরে একটা মানে তোলপাড় হয়ে গেছে ইয়ের মধ্যে। শেখ হাসিনা যে কালকে আরেকটা ভাষণ দিবে না, শেখ হাসিনা যে আরেকটা উস্কানি দিবে না, তার নিশ্চয়তা কি? এবং উস্কানির মুখে পরিস্থিতিটাকে সামলাবে কে? কেউ তো গিয়ে 32 নম্বরে তো আর্মিও গিয়েছিল। জি, অধ্যাপক এম শাহেদ হোসেন, ইনক্লুসিভ আমি লাস্টে আমি মানে আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য চিফ অ্যাডভাইজার, অনারেবল চিফ অ্যাডভাইজার। তিনি ফিনান্সিয়াল ডিসিপ্লিন দেশে ফিরিয়ে আনার জন্য কেউ তাকে এখন মনে করে না। তো তার কিন্তু একটা কি হরিবল ডেসপারেট অবস্থা ছিল 6 মাস আগে, সেখান থেকে দেশটা একটা স্টেবল, লোনসগুলা রিপেমেন্ট হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ক্রেডিবিলিটি ফিরে এসছে, এবং তার কিছু কিছু অ্যাডভাইজার দেখেন তারা অসাধারণ মেধার লোকও তো আছে। ফিনান্সিয়াল সেক্টর যারা দেখছে বাইরে থেকে, তারা যে নিয়ে এসছে 2-1 জনকে। আমি তো আশা করব যে আমাদের এখন বড় একটা দায়িত্ব হবে রিকভারি অফ দ্য লস্ট মানি। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।